আজকে তারিখ কত? 4 তারিখ। পিছিয়ে দিচ্ছি সময়। 7 তারিখ। তাহলে আজকে 7ই আগস্ট 2025। তোমাদের জাস্ট আর 1 মাস আছে, তাই তো? দেখা যাচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ আমরা পড়ছিলাম। পার্ট 3, প্রথম পার্টে আমরা জাস্ট দুটো তিনটে লয়ের কথা বলেছি। সেকেন্ড পার্টে আমরা যেগুলো করেছি, ফার্স্ট পার্টে আমরা জাস্ট বিভিন্ন ল গুলোকে নিয়ে, ল অফ ইন্ডাকশন, এগুলো আলোচনা করেছি। তার সাথে সাথে লুপের ডাইরেকশন কোন দিকে বিভব প্রভেদ তৈরি হবে সেটা সম্বন্ধে লেঞ্জের সূত্রকে ধার নিয়ে এগুলো আমরা পড়েছি। সেকেন্ড পার্ট যেটা, সেখানে আমরা গতীয় তড়িৎচালক বল সম্বন্ধে পড়েছি। গতীয় তড়িৎচালক বল সম্বন্ধে পড়েছি, যেখানে আমরা দেখেছি যে যদি ফ্লাক্স চেঞ্জ হওয়ার দরুন আমাদের ইএমএফ তৈরি হয়। ইএমএফ ই ইকুয়াল টু হচ্ছে -d∅dt। ফাই হচ্ছে চৌম্বক প্রবাহ। এদের একক ফেকক হেন তেন এগুলো নিয়ে আমরা ডিসকাস করেছি। এবং এই ফাই সমান হচ্ছে বি ডট এরিয়া। তার মানে এখানে আমরা ডট প্রোডাক্ট যেহেতু, তাহলে বি এর মান, এ এর মান এবং কস থিটা এগুলো লিখতে পারি। তো এগুলোর মধ্যে সময়ের সাপেক্ষে যে কোনো একটা জিনিস যদি পরিবর্তন হয়, তাহলেই কিন্তু তার ডেরিভেটিভটা নন জিরো হবে, মানে হচ্ছে একটা ভ্যালু পাবো। তখনই আমার একটা আবিষ্ট তড়িৎচালক বল সৃষ্টি হবে, এবং তার ফলে যে কারেন্টটা পাবো সেটা আবিষ্ট তড়িৎচালক বল বাই ওই যে লুপ বা বর্তনী যেটা রয়েছে তার রোধ দিয়ে ভাগ করে দিলেই আমি কিন্তু কারেন্ট পেয়ে যাব। এই সমস্ত ফান্ডা আমরা দেখেছি। এবং গতীয় তড়িৎচালক বলের ক্ষেত্রে আমরা ফর্মুলা দেখেছি যে এই যে তড়িৎচালক বলটা তৈরি হয় ইপসাইলন, সেটা হয় বি এল ভি বি সাইন থিটা। এটা হয়। থিটাটা কার কার মধ্যে কোণ, কেউ বলতে পারবে? থিটাটা কার কার মধ্যে কোণ? ভি আর বি। ভুল করলে কিন্তু চলবে না, ঠিক আছে? এল এর সাথে কোণ করে দিলে গন্ডগোল হয়ে যাবে, ঠিক আছে? ভি আর বি এর মধ্যে কোণ। যখন কোনো একটা রড বা কোনো একটা জিনিস মুভ করে, তখন সে ট্যাঁচা হলে কেমন হবে, বাঁকা হলে কেমন হবে, কি হলে কি হবে না হবে, এগুলো সমস্ত কিছু আমরা ডিসকাস করেছি। এবং সেই ডিসকাশনের পরে আমরা দেখেছি কতটা তড়িৎচালক বল সৃষ্টি হয়। তার ফলে আমরা ঘুরিয়েছি। প্রথমে আমরা এরকম একটা রড আছে, সেই রডটাকে এল দৈর্ঘ্যের রড আছে, তাকে চৌম্বক ক্ষেত্রের মধ্যে এইভাবে ভি বেগে ঘুরিয়েছি, তার ক্ষেত্রে এই ফর্মুলা পেয়েছি। তারপরে রডটাকে আমরা ঘুরিয়েই ওকে থেমে থাকিনি, তাকে আমরা তার এক প্রান্তের সাপেক্ষে বনবন বনবন করে ঘুরিয়েছি, ঘুরিয়ে দেখেছি কি হয়। সেক্ষেত্রে আমরা পেয়েছি, যেমন ধরে নাও এইখানে ধরে নাও পুরোটাই ম্যাগনেটিক ফিল্ড আছে, এখানে ম্যাগনেটিক ফিল্ড আছে ক্রস, কথার কথা। তাহলে এই বরাবর একটা রড এই দিকে যদি যায়, এল দৈর্ঘ্যের রড বি চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি থাকে, তাহলে একদিকে প্লাস একদিকে মাইনাস হবে, আমরা দেখেছি। এবং সেক্ষেত্রে যে বিভব প্রভেদ, এটা যদি আমার এম পয়েন্ট হয়, এটা যদি এন পয়েন্ট হয়, তাহলে ভি এম মাইনাস ভি এন যেটা তৈরি হবে বিভব প্রভেদ, সেটা হয় ভি এল বি। এটা হয় বেগ, কত বেগে যাচ্ছে ভি, এটা হয় যদি পারপেন্ডিকুলার ডাইরেকশনে থাকে, এখানে sin 90 আমরা বসাই। এটার উপর কেন্দ্র করে আমরা একটা অঙ্ক দিয়েছিলাম, প্রবলেম দিয়েছিলাম। সেই প্রবলেমটা তোমরা যারা করে করে পাঠিয়েছো তারা বেশিরভাগই ঠিক করেছো। মনে রাখবে যে এরোপ্লেন যখন, এটা যদি আমাদের ভূমি হয়, এটা যদি আমরা ভূমি হয়, তাহলে এখানে যদি ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা এইটা হয়, আই হয়, তাহলে তার এইটা হচ্ছে বিনতি কোণ থিটা। তার মানে হরাইজন্টাল উপাংশ যেটা থাকবে, হ্যাঁ হ্যাঁ ওটা হয়, ওর মধ্যে গ্যাস থাকে। তাহলে এটা হচ্ছে আই কস থিটা হয়, ঠিক আছে? এটাকে বলা হয় হরাইজন্টাল উপাংশ, তাহলে এইচ। আর একটা হয় ভার্টিক্যাল উপাংশ ভি। ভি সমান হয় আই সাইন থিটা। এবার এরোপ্লেনটা কোন দিকে উঠছে তার উপর নির্ভর করছে। এরোপ্লেনটা যদি এই বরাবর হরাইজন্টাল ডাইরেকশন এরোপ্লেনটা যদি যায়, আর এটা যদি এরোপ্লেনের ডানা হয়, এটা যদি ডানা হয়, তাহলে সেক্ষেত্রে এ ভার্টিক্যাল হরাইজন্টালের সাথে প্যারালাল হয়ে যাচ্ছে, সুতরাং তার কোনো কম্পোনেন্ট থাকবে না। এই ভার্টিক্যালের জন্য তখন কম্পোনেন্ট হবে। তখন এই যে প্লাস মাইনাসটা হবে, সেই বিভব প্রভেদটা আমাদের হবে কত, ইপসাইলন সমান এই, তখন হবে এল ভি, আর বি এর জায়গায় আমরা বসাবো ভি, বড় হাতের ভি, মানে হচ্ছে চৌম্বক ক্ষেত্রে উল্লম্ব উপাংশ। এবার এমনও হতে পারে যে কোনো একটা এরোপ্লেন না হোক, কোনো একটা মানে মানে তোমার যেগুলো তোমার বলা হয় যে যুদ্ধ বিমান, সেগুলো তো ডাইরেক্ট ভার্টিক্যালি ডাউন হয়, তখন কি তাদের দুই প্রান্তের মধ্যে চার্জের মানে বিভব প্রভেদ হয় না? অবশ্যই হয়। যখন এরকম কেস হবে,
যে এইটা যদি ভূমি হয়, এটা যদি ভূমি হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি এইদিকে একটা উপাংশ আছে ম্যাগনেটিক ফিল্ডের একটা এইচ, এইদিকে একটা উপাংশ আছে ভি। এবার যদি কোনো জাহাজ ধরে নাও এই জাহাজটা এইরকম করে এই বরাবর নিচের দিকে নামছে, তখন তার এই যে দুটো প্রান্ত তার মধ্যে কিন্তু বিভব প্রভেদ সৃষ্টি হবে, একদিকে প্লাস একদিকে মাইনাস হবে। তখন সে কিন্তু ভার্টিক্যাল কম্পোনেন্টের সাথে প্যারালাল বলে তখন ফর্মুলা হবে ইপসাইলন বিভব প্রভেদ, যেটা সেটা হবে এল। এল মানে কি, এদের মধ্যে জাস্ট স্ট্রেট ডিস্টেন্স। আমরা বলেছি যে বাঁকা চোরা যাই হোক না কেন, আমরা এল ধরতে সেই যে দৈর্ঘ্যটাই ধরবো যেটা হচ্ছে একদম স্টার্টিং টু এন্ডে স্ট্রেট ডাইরেকশন এবং এবং পারপেন্ডিকুলার ডাইরেকশন প্রজেকশন। তাহলে ইপসাইলন ইকুয়াল টু হবে এল, আর এইদিকে হবে এইচ। এইচটা বি এর জায়গাটায় বসবে এইচ, কারণ ভার্টিক্যাল গেলে এইচ এর উপাংশগুলো কাটতে কাটতে যাবে, এইদিকে এইচ থাকবে, সেই উপাংশগুলো কাটতে 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 আসবে এবং তার সাথে হবে ভি। ভি মানে হচ্ছে স্পিড। সব এসআই পদ্ধতিতে করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। আমি তোমাদের মধ্যে থেকে যেটা সঠিক অ্যান্সার হয়েছে সেটা গ্রুপে আমি পাঠিয়ে দেবো। ওকে, তারপর আমরা করেছিলাম যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা এখানেও ম্যাগনেটিক ফিল্ড আছে। এবার সেখানে আমরা একটা দণ্ড রয়েছে, ধাতব দণ্ড রয়েছে, ধাতব দণ্ড রয়েছে, এল দৈর্ঘ্যের ধাতব দণ্ড রয়েছে। তাকে আমরা এই তল বরাবর ওমেগা কৌণিক বেগে ঘোরাচ্ছি, ধরে নাও এই বরাবর ওমেগা কৌণিক বেগে ঘোরাচ্ছি। তখন দেখা যায় যে এই দণ্ডের এই প্রান্ত ও, এই প্রান্ত এ, এই ও ভি ও ইজ নট ইকুয়াল টু ভি এ। তোমাদের কাছে হোমওয়ার্ক থাকবে, যদি এরকম করে ঘোরে আর এই কন্ডিশনটা যদি হয়, বি যদি ক্রস হয়, বি ভেক্টরটা যদি ক্রস ভেক্টর হয়, এইভাবে যদি ঘোরে, তাহলে ভি ও গ্রেটার দেন ভি এ হবে না ভি এ ইজ গ্রেটার দেন ভি ও হবে। এটা তোমরা বার করবে। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট হোমওয়ার্ক, তোমরা দেখে নেবে প্লিজ ডু ইট। কোনটা বেশি হবে, কেন্দ্রে বেশি হবে না বাইরে বেশি হবে, সেটা একটু দেখবে, চেক করবে। ইজি, খুব ইজি। দণ্ড যেটা হয়েছে, একটা দণ্ড যেভাবে এইভাবে ভি বেগে গেলে তার এই দিকটা প্লাস হয়েছে, এই দিকটা মাইনাস হয়েছে, যখন ক্রস ম্যাগনেটিক ফিল্ড থেকেছে সেইটাকে ভেবে নিয়ে, এটা হচ্ছে হিন্ট, এটা হচ্ছে হিন্ট, এই হিন্ট থেকে দেখবে কোন দিকটা পজিটিভ নেগেটিভ হবে। এবার যদি আমাদের এই যে তফাৎ বিভব প্রভেদ যেটা ডেল্টা ভি আমরা দেখি, তাহলে আমরা পেয়েছি হাফ, হাফ কি পেয়েছি বলো, ওমেগা বি এল, এল স্কোয়ার, যদি এল হয় এদের মধ্যে দূরত্ব। তারপর আমি আরেকটা প্রবলেম দিয়েছিলাম, এখান থেকে একটা প্রবলেম দিয়েছিলাম যে একটা সুতো রয়েছে, এই এরকমই একটা ম্যাগনেটিক ফিল্ড আছে ক্রস ধরে নাও, একই ওয়্যার, একই তার, একই মেটালিক জিনিসপত্র, এবং সেখানে আমরা কি করেছিলাম, সেখানে এর কেন্দ্র থেকে এইটুকু আছে সুতো, এটা কিন্তু মেটালিক নয়, সুতো। তারপরে আমরা মেটালটাকে অ্যাড করেছিলাম যেটা এল দৈর্ঘ্যে, নিয়ে পুরো পার্টটাকে আমরা ঘুরিয়েছিলাম এরকম করে, এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে ঘুরিয়েছিলাম ওমেগা কৌণিক বেগে। তখন আমরা দেখেছিলাম যে অ্যাকচুয়ালি সুতোর পার্টটাকে আমরা ক্যালকুলেশনের মধ্যে থাকবে না, তাহলে আমাদের যেটা থাকবে, আমরা ডি ইপসাইলন যেটা ক্যালকুলেট করেছিলাম বা ডিভি যেটা ক্যালকুলেট করেছিলাম, এটা ডেল্টা ইপসাইলন আমরা বলতে পারি। বারবার কিন্তু ভি এবং বড় হাতের ভি কোনোভাবেই গন্ডগোল করো না। ছোট হাতের ভি মানে হচ্ছে স্পিড, বড় হাতের ভি মানে হচ্ছে বিভব। সেই জন্য ও গন্ডগোল যাতে না হয় সবসময় ইপসাইলন লিখবে। এবার সেই ইপসাইলনকে আবার পরাবৈদ্যুতিক ধ্রুবক ধরে নিও না। তো প্রতিটা চ্যাপ্টারের আলাদা আলাদা নোমেনক্লেচার আছে, যেহেতু আমাদের কাছে লিমিটেড তোমার অ্যালফাবেটস আছে, তাই অ্যালফাবেট গুলো আমাদেরকে রিপিট করতে হয়, কিছু করার নেই সেগুলো, কারণ আমরা অনেকটা বড় হয়েছি এবং অনেক চ্যাপ্টার আমরা পড়ছি, সেখানে প্রচুর প্রচুর আমরা কিন্তু নোমেনক্লেচার পাচ্ছি। সো ইট ইজ ন্যাচারাল যে আমাদেরকে এগুলো ইউজ করতেই হবে। তো আমরা ডি ইপসাইলন যেটা লিখেছিলাম, সেটা যদি এক্স দূরত্বে একটা ছোট্ট ডিএক্স অংশের জন্য, যেখানে স্পিড হচ্ছে ভি, ভি সমান হচ্ছে ওমেগা এক্স, তাহলে এই ডিএক্স অংশের জন্য যে বিভব প্রভেদটা হবে ডি ইপসাইলন, সেটা কিন্তু আমরা এই দণ্ড চুম্বকের যেটা হয়েছে, এই দণ্ডের যা হয়েছিল সেরকম ভাবতে পারি, যদি ডিএক্সটা খুব ছোট হয়। তাহলে তার ক্ষেত্রে আমরা লিখেছিলাম যে পাতি এল, এল মানে দৈর্ঘ্য, তাহলে ডিএক্স, কিন্তু ভি, ভি মানে ওমেগা এক্স, কিন্তু বি, বি মানে বি, তাহলে আমরা এখানে পেয়েছিলাম ওমেগা বি এক্স, বি এক্স। এইটা আমাদের কাছে মেন ফর্মুলা, এটা হচ্ছে মেন ফর্মুলা। এই মেন ফর্মুলার মধ্যে আমরা কিন্তু বিভিন্ন লিমিট বসাবো। এখানে বসাবো কি, এটা যদি 0, এটা এল, এটা যদি 2l হয়, তাহলে আমরা লিমিট বসাবো ইপসাইলন সমান ইন্টিগ্রেশন ডি ইপসাইলন সমান ওমেগা বি এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন, তার লিমিট বসবে, সুতোটা বাদ যাবে, এক্স এর মান এল থেকে এক্স 2l পর্যন্ত যাবে,
এরকমই কিছু একটা প্রবলেম দিয়েছিলাম, তোমরা বেশিরভাগ যারা করে পাঠিয়েছো তারা ঠিক করেছো। ওকে, তাও আমি সঠিক অ্যান্সার যেটা হবে সেটা আমি গ্রুপে পাঠিয়ে দেবো। নেক্সট, এবার আমরা এইসব গুলো পড়ার পর আমরা আজকে পড়বো যে আমরা তার সাথে সাথে একটা ঘূর্ণি প্রবাহ বলে একটা জিনিস আমরা আলোচনা করেছিলাম। ঘূর্ণি প্রবাহ, এই ঘূর্ণি প্রবাহ আবার আমরা আলোচনা করব যখন ট্রান্সফর্মার পড়বো। ঘূর্ণি প্রবাহ আমরা কি জানি, যে যদি ধরুন একটা চাকতি নিই বা কোনো একটা পদার্থ নিই, যে কোনো চাকতি নিই বা যে কোনো থ্রিডি মেটালিক অবজেক্ট নিই, এবং একটা মেটালিক কোনো একটা ব্লক নিলাম বা কিছু একটা মেটাল নিলাম থ্রিডি, এবং তার মধ্যে যদি আমরা ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ করি, যদি এর মধ্য দিয়ে অতিক্রান্ত ফাই যদি চেঞ্জ করা হয়, তাহলে একটা বিভব প্রভেদ জেনারেট করবে। এই যে বিভব প্রভেদ, তার জন্য প্রবাহ পাবো। এই প্রবাহটা যদি বস্তুটা ঘুরতে থাকে বা চেঞ্জ হতে থাকে, কখনো কখনো এই প্রবাহগুলো ছোট ছোট লুপের আকারে প্রবাহ হয়, এরকম লুপের আকারে প্রবাহ হয়। কারণ ইলেকট্রন যেই ঘুরতে শুরু করবে সেখানে একটা চুম্বক ক্ষেত্র আছে, আর চুম্বক ক্ষেত্রের জন্য সে বেঁকে যাবে, তার পথটা স্ট্রেট হবে না। ইলেকট্রন যদি এদিকে যেতে শুরু করে, এখানে যদি পারপেন্ডিকুলার ডাইরেকশনে ম্যাগনেটিক ফিল্ড থাকে, তাহলে ইলেকট্রনটা এরকম বেঁকে যাবে। তাহলে ইলেকট্রনের পাথটা যেটা থাকবে সেটা ঘুরে 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 আসবে। এই প্রবাহটাকে বলা হয় ঘূর্ণি প্রবাহ। তাহলে তাহলে দেখো, প্রথম কথা হচ্ছে এখানে খুব ইন্টারেস্টিং জিনিস, এটাকে এটাকে এডি কারেন্ট বলা হয়। এডি কারেন্ট বলা হয়। এটা কি জিনিস, এটা সম্বন্ধে বিশাল একদম হাই পঞ্চাশ ভাবার কোনো দরকার নেই। দিস ইজ এ ভেরি সিম্পল থিং। যদি কোনো একটা মেটালের মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্স আমি সময়ের সাথে সাথে চেঞ্জ করি, তাহলে মেটালের মধ্যে একটা বিভব প্রভেদ সৃষ্টি হবে, এবং সেই বিভব প্রভেদটাকে কমানোর জন্য কম বিভব থেকে বেশি বিভবের দিকে ইলেকট্রন ছুটবে। আর ইলেকট্রন যেই বেগ নিয়ে ছুটতে যাবে, যেহেতু সেখানে একটা লম্ব দিকে চৌম্বক ক্ষেত্র আছে, তার জন্য ইলেকট্রন গুলো বনবন 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 করে ছোট 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 পাক খাবে। যদি ইলেকট্রন যেতে শুরু করে, ধরে নাও এদিকটা হয়েছে পজিটিভ, কথার কথা এদিকটা পজিটিভ এদিকটা নেগেটিভ, এবার ইলেকট্রন এখান থেকে শুরু করবে জার্নি, যেই এখানে আসবে এখানে তো ম্যাগনেটিক ফিল্ড আছে, ম্যাগনেটিক ফিল্ড থাকার জন্য ইলেকট্রন কি হবে, এখানে ঘুরে যাবে। আবার এখানকার ইলেকট্রনটা এখানে ঘুরবে, এখানকার ইলেকট্রনটা এখানে ঘুরবে, এখানকার ইলেকট্রন এরকম করে ঘুরবে, তার মানে ঘূর্ণি প্রবাহ হবে। এই প্রবাহের জন্য এই প্রবাহটা কেন ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে এই প্রবাহটা থাকলে পদার্থের মধ্যে হিট লস হয়, আই স্কোয়ার আর লস হয়, আই স্কোয়ার আর টি, এই লস হয় কারণ আমরা জানি আই স্কোয়ার আর টি আলটিমেটলি হিটে কনভার্ট হয়, হিট লস হয়। তাহলে হিট লস কোন একটা পরিবাহীর মধ্যে দিয়ে তখনই হবে যদি তার মধ্যে রোধ থাকে এবং তার মধ্যে কারেন্ট থাকে। কারেন্ট কে দেয় অ্যাকচুয়ালি, কারেন্ট বলে তো কোনো জিনিস হয় না। কারেন্ট অ্যাকচুয়ালি কি হয়, আমরা কারেন্টটাকে ডিফাইন করেছি ইলেকট্রন যেদিকে যায়, ইলেকট্রন যে আধান নিয়ে যায়, যেদিকে যায় তার বিপরীত দিকে একক সময়ে যতটা আধান যায়, পজিটিভ আধান, সেটাকে আমরা ধরেছি যে তড়িৎ প্রবাহ। তো তড়িৎ প্রবাহ হওয়া মানে ইলেকট্রনের প্রবাহ হওয়া। যদি ঘূর্ণি ঘূর্ণি আকারে ইলেকট্রন ঘোরে, তাহলে তড়িৎ প্রবাহটা বিপরীত দিকে ঘূর্ণি ঘূর্ণি আকারে ঘুরবে। তার ফলে সেখানে যেহেতু মেটাল, তার উপরের তলে একটা রোধ থাকবে। আর যদি অনেকক্ষণ ধরে আমি ঘটনাটা ঘটাই, তাহলে সেখানে আই স্কোয়ার আর টি লস হবে। এই লস্ট এনার্জি কিন্তু তুমি আর ফেরত পাবে না। তা ঘূর্ণি প্রবাহেতে কিন্তু এনার্জি লস হয়। অ্যাকচুয়ালি এই যে ছোট 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 লুপ দেখতে পাচ্ছ, তাহলে ঘূর্ণি প্রবাহতে আমাদের এই যে ঘূর্ণি প্রবাহ বা এডি এডি কারেন্ট যেটা, ঘূর্ণি প্রবাহ বা এডি কারেন্ট যেটা, এডি কারেন্ট, এখানে যেটা হয় সেখানে হচ্ছে যে পরিবর্তনশীল পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রে একটি ধাতব থ্রিডি অবজেক্ট থাকলে, 2D হলেও হবে, ধাতব বস্তু থাকলে সেখানে কি হবে, সেখানে যেটা হবে সেখানে হচ্ছে তড়িৎচালক বল আবিষ্ট হবে।
তড়িৎচালক বল আবিষ্ট হবে এবং এই তড়িৎচালক বলের ফলে একটি তড়িৎচুম্বকীয় প্রবাহ পাবো, প্রবাহ আবিষ্ট হবে তার ফলে। এবার প্রবাহ মানেই হচ্ছে ইলেকট্রনের স্রোত, তার বিপরীত দিকে যে কারেন্ট যাচ্ছে সেটাকেই আমরা প্রবাহ, মানে অ্যাকচুয়াল কারণ ইলেকট্রনের স্রোত। এবার তার মানে ইলেকট্রন হচ্ছে আহিত কণা, তাহলে আহিত কণা তার একটা বেগ আছে, স্রোত মানে বেগ হলো, সেই আহিত কণা কিসে আছে? চৌম্বক ক্ষেত্রে আছে, সেটা পরিবর্তনশীল হোক আর না হোক চৌম্বক ক্ষেত্রে রয়েছে। তাহলে চৌম্বক ক্ষেত্রে যেই থাকবে তার মানে তার পথ কিরকম হবে? পথ হবে বৃত্তাকার। তাই বৃত্তাকার মানে হচ্ছে ঘূর্ণাকার হবে। এই প্রবাহটাকে আমরা বলছি, এই যে প্রবাহ, এই প্রবাহটা ঘূর্ণির মতো হবে। যদি ইলেকট্রন এইদিকে ঘোরে তাহলে তড়িৎ প্রবাহটা এই বরাবর হবে, আমরা জানি এই বরাবর আই হবে। তাহলে ইলেকট্রন যেহেতু ঘূর্ণির মতো ঘুরছে, কারেন্টটাও ঘূর্ণির মতো ঘুরবে। তাহলে ইলেকট্রনটা এরকম করে একদম পুরো কারেন্টটা এরকম চলে আসবে, কারণ ইলেকট্রন এক জায়গায় বন 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 করে ঘুরবে। এই প্রবাহটাকে ঘূর্ণি প্রবাহ বলা হচ্ছে। এই প্রবাহটা অ্যাকচুয়ালি ক্ষতিকর। ক্ষতিকর মানে হচ্ছে এখানে এনার্জি লস হয়, এনার্জি হিট হিসেবে লস হয়ে যায়, হিট হিসেবে লস হয়। তো মনে রাখবে যে আমাদের আমাদের সবাই বলে, দেখবে তোমাকে বলে যে প্রিপারেশনের জন্য এনার্জিটা বাঁচিয়ে রাখ। তার মানে কি? আমরা ইফেক্টিভ এনার্জি যদি দিনে যে পরিমাণ তোমার বরাদ্দ এনার্জি থাকে তুমি খাবার থেকে বিএমআর হিসেবে পাচ্ছ, তার বেশিরভাগটাই যদি তুমি ধরে নাও মানে মানে কোনো নন ইফেক্টিভ কাজে ইউজ করে দাও, তাহলে তুমি কিন্তু প্রপার জায়গায় কিন্তু এনার্জিটাকে ইউজ করতে পারবে না। তো ঘূর্ণি প্রবাহ হচ্ছে সেই একটা প্রসেস যার জন্য কিন্তু কোনো একটা এই যে কারেন্ট চুম্বক ক্ষেত্র পরিবর্তনের জন্য যে তড়িৎচালক বল সৃষ্টি হচ্ছে, তার সৃষ্টি করার জন্য তো একটা তোমার ম্যাগনেটিক ফিল্ডকে চেঞ্জ করার জন্য তো একটা বাহ্যিক বল প্রয়োগ করতে হয়। সেই বল যে কাজটা করে তার একটা অংশ কিন্তু এনার্জি হিট হিসেবে লস হয়ে যাচ্ছে, কারণ ইট ইজ এ লস। এটাকে আমরা, এটা থেকে আমরা মুক্তি পেতে পারি না, এটা থেকে আমরা মুক্তি পেতে পারি না, বাট এটাকে আমরা কমাতে পারি। তাহলে ঘূর্ণি প্রবাহ থাকবেই। এখানে স্টেটমেন্টটা কি? ঘূর্ণি প্রবাহ থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। কখন সম্ভব নয়? যেখানে তোমার পরিবর্তনশীল বি আছে, পরিবর্তনশীল ফ্লাক্স আছে, সেখানে তুমি যদি বলো দাঁত কিটমিট করে ঘূর্ণি প্রবাহ হবে না, তা কিন্তু সম্ভব নয়। কারণ সেখানে তড়িৎচালক বল আবিষ্ট হবে, সেখানে চৌম্বক ক্ষেত্র আছে, তার জন্যই চৌম্বক ফ্লাক্স আছে। তার মানে তড়িৎ তৈরি হলো আর চৌম্বক ক্ষেত্র আছে, সেটা সার্কুলার প্রবাহ হয়েই হবে। তাহলে ঘূর্ণি প্রবাহ থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। কোন ক্ষেত্রে? যখন ফাই পরিবর্তনশীল হবে। ফাই পরিবর্তনশীল যদি হয় হলে তুমি সেখান থেকে মুক্তি পেতে পারো না, বাট বাট ইউ ক্যান মিনিমাইজ ইট, বাট ইউ ক্যান মিনিমাইজ ইট, তুমি এটাকে মিনিমাম করতে পারো, কমাতে পারো, এটাকে কম করতে পারো। হাউ? এখন প্রশ্ন হচ্ছে হাউ। বলছে এই যে বস্তুটা পেয়েছো, যে বস্তুটা তোমার এরকম ছিল, এরকম ছিল এবং এরকম ধরে নাও বস্তু ছিল, তার এখানে তুমি ঘূর্ণি প্রবাহ পাচ্ছ বলে আলটিমেটলি এখানে একটা বিরাট প্রবাহ এই বরাবর যাচ্ছে, সব জুড়ে জারে জুড়ে জারে এরকম করে প্রবাহ হচ্ছে। এখন তুমি এটাকে যদি, যদি তুমি এই যে যে জিনিসটা তুমি পেলে সেটাকে যদি তুমি ইলেকট্রিক্যাল ডিসকানেক্টেড অবস্থায় কতগুলো টুকরো করে দাও, মানে ধরে নাও এরকম একটা টুকরো করলে, এরকম একটা টুকরো করলে, ছোট 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 অনেকগুলো টুকরো করে দিলে, এরকম টুকরো করে দিলে অনেকগুলো, ছোট ছোট টুকরো করে দিলে, ধরে নাও টুকরো করে দিলাম মানে, এবং প্রত্যেকটা টুকরো ল্যামিনেট করা হলো, যেমন করে আমরা আমাদের আধার কার্ড, প্যান কার্ড, স্কুলের রেজাল্ট হেন তেন ল্যামিনেট করে রাখি, তেমন ল্যামিনেট করে। ল্যামিনেট করা মানে কি? ল্যামিনেট করা মানে একটা স্তরের সাথে আর একটা স্তরের আর ইলেকট্রিক কানেকশন থাকলো না। যদি তুমি এরকম ল্যামিনেট করে দাও এবং এন ভাগ যদি করে দাও, এখানে যদি এন পার্টিশন করে দাও, পার্টিশন করে দাও যাতে করে এই কারেন্ট এখানে আর যেতে পারবে না,
এই কারেন্ট এখানে আর যেতে পারবে না, এই কারেন্ট পাশেরটাই যেতে পারবে না, কারণ কি, তারা তো অপরিবাহী পদার্থ দিয়ে ল্যামিনেটেড। তাহলে এন পার্টিশন ল্যামিনেটেড, ল্যামিনেটেড পার্টিশন, যাতে করে একটি একটি পোর্শন থেকে একটি পোর্শন অন্যটি থেকে ইলেকট্রিক্যালি ডিসকানেক্টেড থাকে। কারণ আমি এরকম যদি পোর্শন করে দিই, এন পার্টিশন করে দিই, তাহলে এখানে যদি হিট লস হয় এইচ, এখানে যদি পার্টিশন করার পর যদি হিট লস হয় H1, তাহলে দেখা যায় H1 ইকুয়াল টু হচ্ছে H/n²। তুমি যদি এন খানা পার্টিশন করে দাও, তাহলে তার স্কোয়ারের ব্যস্তানুপাতিক হারে তোমার হিট লস কমে যাবে। সো দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ইনফরমেশন। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, যেখানে বলেই দেবে যে অন্তরিত অনেকগুলো পোর্শন যদি করা হয়, এন খানা পোর্শন করা হয়, তাহলে তাহলে এন খানা যদি পোর্শন করা যায়, তাহলে এডি কারেন্ট বা ঘূর্ণিপ্রবাহর দরুন শক্তি ক্ষয় কত গুণ বা কত ভাগ কমানো যায়, সেটা কিন্তু 1/n² টাইমস হয়। এবার গুণ ভাগ সেগুলো তোমরা দেখে নেবে। আলটিমেটলি পোর্শন বা পার্টিশন যদি তুমি করে নাও এবং ল্যামিনেট যদি করা থাকে, অন্তরিত যদি থাকে, এই ল্যামিনেট কথাটার মানে হচ্ছে অন্তরিত, অন্তরিত যদি থাকে তবেই হবে। তুমি পিস পিস করে আবার পাশাপাশি রেখে দিলে তো তারা কানেক্টেড হয়ে গেল, সেরকম হলে হবে না। তারা ল্যামিনেটেড হতে হবে যদি করা হয়, তাহলে কিন্তু এই হিট লসটা 1/n² আকারে কমে যায়। এটা একটা ইনফরমেশন মনে রাখবে। নেক্সট নেক্সট এবার হচ্ছে বাদ বাকিটা হচ্ছে একদম পাতি সহজ। এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো কিনা হ্যাঁ হু করো, শুনি, বলা শুনি। হ্যালো 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 হ্যালো, বুঝ গিয়া? ওকে, এবার হচ্ছে কুণ্ডলীর আবেশ আমরা পড়বো। দু ধরনের আবেশ হয়, সেটা পড়বো। ও সে ভেরি গুড। এবার হচ্ছে আমাদের আবেশ কয় প্রকার। এই যে তড়িৎ চুম্বকীয় আবেশ কয় প্রকার, এটার প্রকার ভেদ বলবো। তার আগে একটা ছোট্ট প্রশ্ন তোমাদের, তোমাদের মাইন্ডটাকে একটু জাস্ট, যে জংগুলো আছে সেগুলো করার জন্য আমরা দেখি। ধরে নাও এটা, ধরে নাও একটা সলিনয়েডাল কুণ্ডলী, সলিনয়েড কুণ্ডলী। এর মধ্যে দিয়ে যদি আই কারেন্ট যায়, তাহলে বলো তো দেখি এর মধ্যে চুম্বক প্রবাহ কত হবে। যদি যদি প্রতিটি প্রতিটি লুপে, লুপ মানে প্রত্যেকটা টার্নে, পাকে, লুপে মানে পাকে, লুপের বা পাকের ক্ষেত্রফল যেটা, সেটা ধরে নাও এ, তাহলে চৌম্বক প্রবাহ ফাই সমান কত হবে। আর এর দৈর্ঘ্য ধরে নাও, দৈর্ঘ্য ধরে নাও এল, পাক সংখ্যা, মোট পাক সংখ্যা ধরে নাও, মোট পাক সংখ্যা ধরে নাও এন, কি হবে ফাই মানে কি, ফাই মানে কি, চৌম্বক প্রবাহ ফাই মানে কি, বি ডট এ। এখানে এই যদি লুপ হয়, তাহলে বি গুলো এইদিকেই হবে। তোমরা একবার ক্যালকুলেট করতে দিয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না। আর প্রতিটা লুপের এরিয়া এই বরাবরই হবে। তাহলে কটা বি ডট এ হবে গো এরকম, কটা বি ডট এ হবে এরকম, যতগুলো পাক আছে। তার মানে এটা এ হচ্ছে এ টোটাল,
এখানে একটা লুপ না এন খানা লুপ আছে, তাহলে হবে বি এ টোটাল ইন্টু কস থিটা। এবার এই যে এ টোটাল যদি এন খানা পাক থাকে তাহলে হবে বি এন এ ইন্টু কস 0 ডিগ্রি। একই দিকে আছে, কারণ থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন বি এবং ইন্ডিভিজুয়াল এরিয়া, এবং দ্যাট ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। একই দিকে বি, সেই দিকেই কারেন্ট। সলিনয়েডের বি এর ফর্মুলা কি গো? তাহলে মিউ জিরো বড় হাতের এন বাই এল ইন্টু আই। এটা বলতে আমি ভালোবাসি কেন? তার কারণ আমাদের বেসিক ফর্মুলা হচ্ছে বি সলিনয়েড যদি আমরা বলি, তাহলে সেক্ষেত্রে আমাদের বেসিক ফর্মুলা হচ্ছে মিউ জিরো স্মল এন আই। স্মল এন মানে কি? স্মল এন মানে হচ্ছে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, মানে এন বাই এল ইন্টু আই, যাতে করে গন্ডগোল না হয়। তাহলে এটা হলো কারেন্ট, কারেন্টটাকে আই ছোট হাতের আই ধরেছি, ইন্টু এন মানে আবার এন, ইন্টু এ ইন্টু ওয়ান, এখানে ওয়ান পেলাম, কস থিটা মানে ওয়ান। তাহলে কি হলো? মিউ জিরো এন স্কোয়ার এ বাই এল ইন্টু আই। তাহলে নেট ফ্লাক্স কি বোঝা গেল? এর মধ্যে কিন্তু এমন কিচ্ছু করিনি, ছবি এঁকেছি শুধু। সলিনয়েডের বি পাক সংখ্যা যত থাকবে ততগুলো এরিয়াকে ভেদ করে যাবে। তাহলে পাক সংখ্যা যদি 10 খানা হয় তাহলে 10টা এরিয়া ভেদ করবে, তাহলে এ টোটালের জায়গায় 10 ইন্টু এ হবে। যদি এন খানা পাক বলেছি তাই এন ইন্টু এ হয়েছে, এটা এ টোটাল। প্রতিটা পাকে যদি বলো তাহলে বি এ করে হয়, তাহলে এন খানা পাকের জন্য এন বি এ হবে। বি এর মান কি? মিউ জিরো স্মল এন আই। স্মল এন মানে কি? বড় হাতের এন বাই এল, এল যদি দৈর্ঘ্য হয়, বসিয়ে দিয়েছি। তাহলে আমি কি পাচ্ছি? ফ্লাক্স সমান ফাই সমান। তাহলে সলিনয়েডে জড়িত জড়িত চৌম্বক ফ্লাক্স যেটা, তার পরিমাণ ফাই সমান হবে মিউ জিরো এন বাই এল ইন্টু আই, এটা হলো বি, ইন্টু এ মানে হচ্ছে এ ইন্টু এন, এন খানা পাক আছে। তাহলে হলো তোমার এখানে ফাই সমান মিউ জিরো এন স্কোয়ার এ বাই এল ইন্টু আই। তার মানে এবার এর মধ্যে যদি আমি কারেন্টটা চেঞ্জ করতে থাকি বাই চান্স, তাহলে ফ্লাক্স চেঞ্জ হবে, কারণ এগুলো দেখো সব কনস্ট্যান্ট। এই এই পুরো পার্টটা হচ্ছে একটা সলিনয়েড বলে দেওয়ার জন্য, এটা হচ্ছে কনস্ট্যান্ট। যখন সলিনয়েডটা বলে দেবো তার এরিয়া কনস্ট্যান্ট থাকবে, তার নাম্বার অফ পাক কনস্ট্যান্ট থাকবে, তার দৈর্ঘ্য কনস্ট্যান্ট থাকবে, বলে দেওয়া হয়েছে। কেবলমাত্র কারেন্টটা তুমি বাইরে থেকে দিচ্ছ, আর চৌম্বক ফ্লাক্স তুমি ওর মধ্যে জড়িত চৌম্বক ফ্লাক্স পাচ্ছ। এবার যদি আমি ওই সলিনয়েডে কারেন্টের পরিবর্তন করি, তাহলে এটা হচ্ছে জড়িত ফ্লাক্স, এটা হলো ফার্স্ট আমি পেলাম। এখন আমার এখন আমি চাইছি, এখন যদি সলিনয়েডে সলিনয়েড সলিনয়েড টিতে তড়িৎ প্রবাহ মাত্রা সময়ের সাথে পরিবর্তন করা হলে কি হবে? কেউ বলতে পারবে? সময়ের সাথে পরিবর্তন করা হলে কি হবে? একটা সলিনয়েড ছিল, সেখানে সময়ের সাথে সাথে, এটা হচ্ছে প্রশ্ন ওয়ান, কি হতে পারে বলো, বুঝে বুঝে বলো, এখনই যেন ক্লিয়ার হয়ে যায়। সলিনয়েডে আমরা দেখলাম কারেন্ট যদি আই দেয়, তাহলে সলিনয়েডের মধ্যে যে চৌম্বক ফ্লাক্স হবে সেটা হচ্ছে ফাই। ফাই এর ফর্মুলা আমরা পেলাম, এবং সেই ফাই এর ফর্মুলাতে আমরা দেখতে পেলাম যে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে কারেন্টের সাথে সমানুপাতিক। এখান থেকে আমরা দেখলাম ফাই ইজ প্রপোর্শনাল টু আই। এটা শুধু শুধু সলিনয়েড লুপ নয়, পৃথিবীর সমস্ত লুপের জন্য এটা প্রযোজ্য, বদ্ধ লুপের জন্য। তাহলে এবারে আইটাকে যদি আমি চেঞ্জ করি, তাহলে আমি কি পাবো?
বলতে পারবে কেউ? একদম তাই। সবই কনস্ট্যান্ট, যদি আই চেঞ্জ করি তাহলে ফাই চেঞ্জ হবে সময়ের সাপেক্ষে, আর ফাই চেঞ্জ করলে ডিফাই ডিটি হবে, ডিফাই ডিটি হলে মাইনাস ডিফাই ডিটি, মানে আমার ইএমএফ তৈরি হবে লুপের মধ্যে। তাহলে এখানকার অ্যান্সারটা আমরা যদি ওই পাতায় লিখি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যান্সারটা হচ্ছে যে যেহেতু ফাই ইজ প্রপোর্শনাল টু আই, তাই আই সময়ের সাপেক্ষে পরিবর্তিত হলে, যদি পরিবর্তিত হলে ফাইও চেঞ্জ হবে, ফাই চেঞ্জ হওয়া মানে ডিফাই ডিটি তৈরি হবে, এটা তৈরি হবে। তার মানে ইপসাইলন ইকুয়াল টু মাইনাস ডিফাই ডিটি, এটাও তৈরি হবে। এই পর্যন্ত তোমরা জানো। এবার আমি জিজ্ঞাসা করছি কোন দিকে তৈরি হবে, কোন দিকে বিভব প্রভেদ তৈরি হবে? এই যে আবিষ্ট বিভব প্রভেদ ইপসাইলন, এটা কোন দিকে তৈরি হবে? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এইটা তোমাকে জানতে হবে, দিস ইজ ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখে নিই, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মাইনাস আছে, তাহলে ফাই সময়ের সাপেক্ষে বাড়ছে না কমছে সেটা আমরা দেখে নিই। তা প্রথম কেসে আমরা ধরে নিচ্ছি কেস নাম্বার ওয়ান, সেখানে আমরা ধরে নিচ্ছি যে আই সময়ের সাপেক্ষে বাড়ছে। যদি আই বাড়ে তাহলে আমরা এখান থেকে বলতে পারো অতএব ফাই সময়ের সাপেক্ষে বাড়বে, তার মানে ডি ফাই ডিটি যেটা, এইটা হবে ধনাত্মক, মানে পজিটিভ। ডিফাই ডিটি যদি পজিটিভ হয় তাহলে ইপসাইলনটা হবে নেগেটিভ, তাহলে ইপসাইলনটা তখন হবে, যেহেতু মাইনাস ডিফাই ডিটি, তাহলে এইটা হবে ইপসাইলন হবে নেগেটিভ, ঋণাত্মক। তাহলে নেগেটিভ যদি হয়ে যায় তাহলে এটার মানেটা কি? এটার মানে আমরা জানি যে কারণে সে সৃষ্টি হয় সেই কারণটাকে সে বাধা দেবে। তাহলে কারণ কি ছিল? লেঞ্জকে স্মরণ করো, লেঞ্জ কি বলেছেন? লেঞ্জ ল, যে ইএমএফ, ইনডিউসড ইএমএফ, যেটা আবিষ্ট ইএমএফ তৈরি হলো, ইনডিউসড ইএমএফ যেটা, সেটা এমন দিকে হবে যাতে করে সে তার সৃষ্টির কারণকে বাধা দেয়। তাহলে এখানে কি বাধা দেবে গো? কি কারণ? সৃষ্টির কারণটা কি? ই সৃষ্টির কারণ কি? বলো, আর কেউ বলতে পারবে? কি বললে? একদম তাই, ইট ইজ নট আই, এটা হচ্ছে আয়ের পরিবর্তন। ভেরি গুড। তাহলে এটা ইপসাইলন সৃষ্টির কারণ কিন্তু আই নয়, আই এর পরিবর্তন। এখানে পরিবর্তনটা কেমন হয়েছে গো? এখানে পরিবর্তনটা, এখানে কি হয়েছে? আমাদের যে ক্ষেত্রটা ধরেছি, এখানে আই পরিবর্তিত কেমন ভাবে হচ্ছে? বৃদ্ধি না হ্রাস, কি ধরেছি? তাহলে আয়ের বৃদ্ধি ধরেছি সময়ের সাপেক্ষে, এইটা আমরা ধরে নিয়েছি। তাহলে এইটা হচ্ছে সৃষ্টির কারণ। তাকে যদি ও বাধা দিতে চায়, তাহলে বাধা দিলে কোন দিকে দেবে? তাহলে বাধা দিতে হলে কোন দিকে নতুন বিভবটা তৈরি হবে? কোন দিকে বিভব আবিষ্ট হবে? বলেন দেখি, কোন দিকে বিভব আবিষ্ট হবে? যেদিকে কারেন্ট পাঠানোর জন্য যেদিকে বিভব আছে সেই দিকে, না তার বিপরীত দিকে? বিভব পার্থক্যটা কোন দিকে তৈরি হবে? যেদিকে কারেন্ট যাচ্ছে, যে নর্মাল কারেন্ট যেদিকে যাচ্ছিল, আই যেদিকে বৃদ্ধি হচ্ছে সেদিকেই ও হেল্প করবে, না তার বিপরীত দিকে হবে? বাধা দিতে গেলে বিপরীত দিকে হবে।
প্রবাহের বিপরীত দিকে হবে, আয়ের বিপরীত দিকে, আয়ের যে কারণ তার বিপরীত দিকে হবে। তার মানে এইটাকে আমরা যদি চিত্র করে দেখি এবং এটা বিপরীত দিকে হয় বলেই এটাকে বলা হয়, এই যে ইনডিউসড ইএমএফটা যেটা তৈরি হলো, আবিষ্ট তড়িৎচালক বল, ইনডিউসড ইএমএফ যেটা তৈরি হলো, আবিষ্ট তড়িৎচালক বল, আবিষ্ট তড়িৎচালক বল, এই আবিষ্ট তড়িৎচালক বলটাকে বলা হয় ব্যাক ইএমএফ। ব্যাক করে দেয়, পিছিয়ে দেয়, ঠেলে দেয় যেদিক দিয়ে কারেন্ট আসছে। মানে এখানে যদি আমার লুপ হয় এবং এখানে যদি আমার একটা ব্যাটারি হয় আর এখানে যদি একটা রিওস্ট্যাট থাকে, আমি তো কারেন্ট চেঞ্জ করতে গেলে আমাকে রেজিস্ট্যান্স চেঞ্জ করতে হবে, তাহলে এটা হচ্ছে রিওস্ট্যাট ধরে নাও। রিওস্ট্যাট মানে হচ্ছে পরিবর্তনশীল রোধ। যদি এখানে আমি কারেন্ট পরিবর্তনের জন্য রিওস্ট্যাটে এখানে রিওস্ট্যাটটা ধরে নাও, রিওস্ট্যাট যেটা আছে এই রিওস্ট্যাটে যদি আমি কারেন্ট আর যদি কমাতে থাকি, আর কমাবো, আর কমাবো, তাহলে আর কমালে এই দিক দিয়ে আইটা, যে আইটা তৈরি হবে সেই আইটা বাড়বে। আই কমছে বলে, আর কমছে বলে, আর কমছে তাই আই বাড়ছে। আর তার জন্য এইদিকে একটা পজিটিভ, এইদিকে একটা নেগেটিভ সৃষ্টি হচ্ছে এই বরাবর। এইটা হচ্ছে তোমার ব্যাক ইএমএফ। যে অ্যাকচুয়ালি যে তোমার ইএমএফটা, এটা হচ্ছে অরিজিনাল ইএমএফ। এর যে ইটা হবে সেটা হচ্ছে অরিজিনাল ইএমএফ, অরিজিনাল ইএমএফ। তার দরুন কি হবে, তার দরুন এখানে একটা প্লাস এখানে একটা মাইনাস হবে। আর এই কারেন্টটা বৃদ্ধির জন্য, সময়ের সাপেক্ষে বৃদ্ধির জন্য, কারেন্ট বৃদ্ধির জন্য এদিকে একটা নেগেটিভ এদিকে একটা পজিটিভ তৈরি হলো এখন নতুন করে ভোল্টেজের ডিফারেন্স। এই যে নতুন ভোল্টেজের ডিফারেন্স তৈরি হলো সেটা তড়িৎচুম্বকীয় আবেশের জন্য, এবং যার ফলে তার কারেন্ট কিন্তু কমে যাবে। মানে এর ভোল্টেজ যদি ভি থাকতো, আগে যদি এর দুই প্রান্তের বিভব প্রভেদ যদি ভি থাকতো, এখন কিন্তু ইপসাইলন পরিমাণ কমে যাবে। তার মানে এই যে প্লাস মাইনাস দেখছো এটার মান হচ্ছে ইপসাইলন ইনডিউসড, আর এখান থেকে এইটুকু যেটা দেখছো এটা হচ্ছে ভি। তাহলে আমি কি পাচ্ছি আলটিমেটলি, আমি যেটা পাচ্ছি, এই যদি আমি ওয়্যারটার দিকে শুধুমাত্র তাকাই, এটার দিকে তাকাই, তাহলে এর দুই প্রান্তে এইখানে আর এখানে ইনিশিয়ালি এটা ছিল পজিটিভ, ইনিশিয়ালি এটা ছিল নেগেটিভ। তার জন্য এখানে যে বিভব প্রভেদ ছিল সেটা ছিল ভি। তখন আমার একটা কারেন্ট ধরে নাও ছিল আই। এখন এখন এটা ধরে নাও কনস্ট্যান্ট, আই যদি কনস্ট্যান্ট হয় তাহলে কোনো নো ইনডিউসড ব্যাক ইএমএফ, তাহলে কারেন্ট কিন্তু কারণ নয়, কোন রকম কোনো ইনডিউসড ব্যাক ইএমএফ হবে না যদি কারেন্ট কনস্ট্যান্ট হয়। এখন যেই যেই দেখতে পাচ্ছ এখানে এই লুপে যেই দেখতে পাচ্ছ তুমি, যেমন করে হোক আইটাকে যদি তুমি ইনক্রিজ করতে থাকো উইথ টাইম, সময়ের সাপেক্ষে যদি আইটাকে বাড়াতে থাকো, তাহলে আগে তো তোমার এই প্লাস মাইনাস ছিলই, যেটা হচ্ছে আয়ের সৃষ্টি কারণ। এখন তোমার এখানে প্লাস এখানে মাইনাস একটা সৃষ্টি হবে, যেটা এই যে দুটোর মধ্যে যে বিভব প্রভেদ দেখতে পাচ্ছ সেটা হবে ইপসাইলন। এখানে যে বিভব প্রভেদ আগে পেয়েছিলে সেটা হচ্ছে ভি। তাহলে এখানে কিন্তু ইএমএফ ইনডিউসড হলো, ইনডিউসড হবে। এবং কোন দিকে হবে, আই বাড়ছে বলে আইকে কমাতে হবে, তাই বিপরীত দিকে হবে, বিপরীত দিকে হবে, এবং সেটা হবে ইপসাইলন। তাহলে আগে ছিল ভি, এখন হলো ইপসাইলন। তাহলে নেট যে বিভবটা তুমি পাবে সেই বিভবটা হবে ভি মাইনাস ইপসাইলন। ইপসাইলন মানে কি গো, আমি এখানে দেখতে পেলাম ফাই সমান হচ্ছে ধরে নাও সাম কনস্ট্যান্ট, এখানে মিউ জিরো এন স্কোয়ার এ বাই এল ইন্টু আই, তাহলে এখানে একটা কনস্ট্যান্ট পাচ্ছি। তাহলে ফাই ডিফাই ডিটি আমি একটা পাচ্ছি সমান কি এই কনস্ট্যান্ট ইন্টু ডিআই ডিটি পাচ্ছি। সেই জিনিসটা এখানে বসাতে হবে মাইনাস ডিআই ডিটি করে, তাহলে আমি যা পাবো সেটা হচ্ছে নেট বিভব। এবং এটা যেহেতু ডাইরেকশনটা আমি চেঞ্জ করে দিয়েছি, এটার মড ভ্যালু বসাবো আমি, এটার মড ভ্যালু বসাবো, কারণ ডাইরেকশনটা অলরেডি মাইনাস লিখে দিয়েছি, আমি ডাইরেকশনটা বুঝেই লিখে দিয়েছি মাইনাস।
তার মানে আলটিমেটলি হবে ভি মাইনাস এই কনস্ট্যান্ট ইন্টু ডিআইডিটি। এই যে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটাকে বলা হয় বড় হাতের এরকম এল। এই সম্বন্ধে আমি বলবো। এই পর্যন্ত কি হালকা বোঝা গেল? পুরোটা বোঝা গেল? ব্যাক ইএমএফ মানে কি? প্রথমত হচ্ছে কোন একটা লুপে কারেন্ট যদি যায় চৌম্বক প্রবাহ হবে। কারেন্ট যদি বেশি বেশি পাঠাও, সময়ের সাপেক্ষে যদি বাড়াতে থাকো, তাহলে সেখানে চৌম্বক প্রবাহ বাড়তে থাকবে। কিন্তু চৌম্বক প্রবাহ বাড়তে দেওয়া যাবে না। তার জন্য কি হবে? তার জন্য তোমার ফ্লাক্স বাড়তে দেবে না। তার জন্য যেদিকে আগে ভোল্টেজ ছিল তার বিপরীত দিকে একটা ভোল্টেজ তৈরি হবে। এই বিপরীত দিকের ভোল্টেজটাকে আমরা ব্যাক ইএমএফ বলি। ব্যাক ইএমএফ বলি, ব্যাক করছি। ওকে। আর এই যে ঘটনাটা হলো, এই ঘটনায় আবেশ হলো, তড়িৎ চুম্বকীয় আবেশ হলো, কিন্তু একটা নিজস্ব একটা কয়েল, সে তার কয়েলেই একটা আবেশ সৃষ্টি করলো। এই প্রসেসটাকে বলা হয়। তাহলে এখানে 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 আমরা কি দেখলাম? এখানে আমরা দেখলাম একটি কয়েল, বদ্ধ কয়েল, যেরকম কয়েল রয়েছে, তার নিজের তড়িৎ প্রবাহ পরিবর্তন করেই, তড়িৎ প্রবাহ পরিবর্তন করে নিজের মধ্যেই নিজের মধ্যেই ইএমএফ ইনডিউস করলো। এই কেসটা এখানে হলো। এই যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে বলা হয় সাবেশ, স্ব আবেশ। তাহলে নিজে নিজেই একটা তার নিজেই কারেন্ট চেঞ্জ করলো, তারের মধ্যেই কারেন্ট পরিবর্তন হলো, এবং তার দরুনই একটা তোমার চৌম্বক প্রবাহের পরিবর্তন হলো, এবং তার নিজের মধ্যেই একটা ব্যাক ইএমএফ জেনারেট করলো, ইনডিউস হলো। এই প্রসেসটাকে বলা হয় স্ব আবেশ, বা এটাকে সন্ধির যোগ করলে হবে সাবেশ। ইংরেজিতে এটাকে বলা হয় সেলফ ইন্ডাকশন। তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম? এখানে দেখতে পেলাম যে একটি কয়েল যদি নিজের কারেন্ট পরিবর্তনের দরুন তার মধ্যে ইএমএফ ইনডিউস করে ফেলে, ব্যাক ইএমএফ ইনডিউস করে ফেলে, সেই ঘটনাটাকে আমরা সাবেশ বলবো। সাবেশ সম্বন্ধে আমরা একটু পড়ে ফেলি। আমরা অনেকটাই পড়ে ফেলেছি, যা ক্যালকুলেশন আছে সব পড়ে ফেলেছি। এবার ঘটনাটা আমি অনেক পরে বললাম। তাহলে দু ধরনের যে আছে, একটা হচ্ছে সাবেশ, আর একটা হতে পারে এরকম। তাহলে আবেশ, এই যে তড়িৎ চুম্বকের আবেশ, সেটা দু ধরনের হতে পারে। একটা হতে পারে সাবেশ, আর একটা হতে পারে পারস্পরিক আবেশ। ইংরেজিতে এটাকে বলা হয় সেলফ ইন্ডাকশন, আর পারস্পরিক আবেশকে বলা হয় মিউচুয়াল ইন্ডাকশন। এখানে একটি একটি কয়েল থাকবে, এখানে দুটি কয়েল থাকবে। এখানে ওই কয়েলেই ওই কয়েলেই আই চেঞ্জ হবে, তার ফলে ওই কয়েলেই ইএমএফ ইএমএফ আবিষ্ট হবে। আর এখানে এখানে দুটি কয়েলের মধ্যে একটিতে একটিতে আই চেঞ্জ করব, আই চেঞ্জ হবে, আর অন্যটিতে ইএমএফ আবিষ্ট হবে। এটা হচ্ছে ফান্ডা। তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে একটাই কয়েল আছে, তার মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে, এবং সেখানে মোট যে ফ্লাক্স সেটা যদি ফাই হয়, তাহলে আমরা জানি ফাই ইজ প্রপোর্শনাল টু আই হবে। আমরা এক্ষুনি দেখলাম।
এবং এখানে যে কনস্ট্যান্ট প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট সেটা হচ্ছে এল, বড় হাতের এল ইন্টু আই। এই যে বড় হাতের এল, এই এলটাকে বলা হয় সাবেশাঙ্ক। এটা সংজ্ঞা কি? একক কারেন্ট দিলে, একক প্রবাহ দিলে কোন একটা কুণ্ডলিতে যতটুকু চৌম্বক প্রবাহ জড়িত হবে, পরিবর্তন হবে কিন্তু নয়, জড়িত হবে, তাহলে এখানে সাবেশটাকে আমরা এরকম দেখলাম। পারস্পরিক আবেশে কি হবে? এরকম একটা লোহার একটা বা খুব হাই হাই যাদের তোমার মিউ, লোহা, নিকেল, কোবাল্ট, তাদের একটা এরকম তৈরি করব। এখানে একটা কয়েল থাকবে, সেই কয়েলে আমার কারেন্ট চেঞ্জ হবে, কারেন্ট চেঞ্জ হবে। আর এই কয়েলে কিচ্ছু থাকবে না, এখানে আমি দেখতে পাবো ইএমএফ জেনারেট হচ্ছে, ইএমএফ পাচ্ছি। তাহলে একদিকে কারেন্ট এটা চেঞ্জ করব, আপ ডাউন করাবো, এইদিকে ইএমএফ পাবো। তাহলে এইটা হচ্ছে যেখানে আমি চেঞ্জ করছি সেটা হচ্ছে প্রাথমিক কয়েল, প্রাথমিক কুণ্ডলী। আর এইদিকে যেদিকে পাচ্ছি সেটা হচ্ছে গৌণ কুণ্ডলী। তাহলে আমি প্রাথমিক কুণ্ডলীতে আমি চেঞ্জ করব, আর গৌণ কুণ্ডলীতে আমি ইএমএফ পাবো। প্রাথমিক কুণ্ডলীতে কি চেঞ্জ করব? আই। গৌণ কুণ্ডলীতে কি পাবো? ইএমএফ বা একটা ফ্লাক্স পাবো। ওটা আর এটা দুটোর মধ্যে তফাৎটা আমরা একটু বুঝেছি, মানে সাবেসটা বুঝেছি। সাবেসটা প্রত্যেকে বুঝতে পেরেছো? একটু আওয়াজ দাও, নাহলে আমি ঠিক বুঝতে পারছি না যে তোমরা বুঝতে পারছো কিনা। সাবেসটা বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি বলো? কেবল সে যদি বুঝেছে, আর কেউ বুঝতে পারেনি। লাইট মারলে আমি দেখতে পাবো না কিন্তু, হ্যাঁ একটু আওয়াজ করে বলো। ও, মনে হয় আর কেউ নেই। তাহলে একটাই কয়েল আছে, সেখানেই কারেন্টের চেঞ্জ, সেখানেই ফ্লাক্স তৈরি, ফ্লাক্স জড়িত হবে, এবং সেখানে কারেন্টের চেঞ্জ করলে ফ্লাক্স চেঞ্জ হবে, সেখান থেকে একটা ব্যাক ইএমএফ তৈরি হবে, সেটা হচ্ছে সাবেস। ঠিক? আর পারস্পরিক আবেশে দুটো কয়েল থাকবে, দুটো জড়িত থাকবে, দুজনের সাথে কানেকশন আছে কি দিয়ে? উচ্চ চৌম্বক ভেদ্যতাযুক্ত ম্যাটেরিয়াল দিয়ে। এবং একটাতে আমি যদি কারেন্ট চেঞ্জ করি, তাহলে যে ফ্লাক্স হবে সেই ফ্লাক্সটা তো ওই উচ্চ যে অয়স্চম্বক পদার্থ তার মধ্যে দিয়ে ফ্লাক্সটা যাবে, এবং সেই ফ্লাক্সটা গৌণ কুণ্ডলীতে, এখানে যদি আমার ফ্লাক্সের পরিবর্তন হয়, সেই ফ্লাক্সের পরিবর্তনটা গৌণ কুণ্ডলীতে হবে, তার জন্য সেখানে ইএমএফ সৃষ্টি হবে। তাহলে সাবেশের ক্ষেত্রে আমরা দেখলাম একটাই কয়েল, এখানে রোধ, এটা কিন্তু কুণ্ডলী, আর এটা রোধ, এবং এটা পরিবর্তনশীল রোধ, রিওস্ট্যাট, এটা হচ্ছে কুণ্ডলী। এইটার বিভব যদি ধরে নাও ভি হয়, তাহলে এখানে আই যখন পরিবর্তন হবে, আই সমান আমরা এক্ষুনি কি দেখলাম? ফাই ইজ প্রপোর্শনাল টু আই, ফাই ইজ প্রপোর্শনাল টু আই পেলাম, এবং তার জন্য আমরা পেলাম ফাই ইকুয়াল টু এল ইন্টু আই পেলাম। এলটাকে আমরা বললাম সাবেশাঙ্ক। তাহলে নতুন রাশি এসছে, একে আগে সংজ্ঞা দেবো, তারপরে এর ইউনিট, ডাইমেনশন, এগুলো সব আমরা দিয়ে দেবো। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এল মানে হচ্ছে আই ইকুয়াল টু, যদি ইউনিট হয়, ইউনিট পরিমাণ হয়, তাহলে এল সমান বেসিক্যালি ফাই। তার মানে কুণ্ডলিতে 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 একক প্রবাহের দরুন, একক প্রবাহের দরুন জড়িত ফাই, জড়িত ফাই চৌম্বক প্রবাহ। এই যে চৌম্বক প্রবাহটা আমরা পাচ্ছি ইউনিট কারেন্টের জন্য, সেটাই হচ্ছে এল। তাহলে এল এর একক কি হবে, ইউনিট কি হবে? এসআই ইউনিটেই আমরা শুধুমাত্র থাকবো এখন। এসআই ইউনিটটা দেখবো, সিজিএস ইউনিটটা তোমরা যদি বইয়ে পাও তাহলে দেখো, এটা দেখে নিও, এটা হোমওয়ার্ক থাকলো। এসআই ইউনিট হচ্ছে কি হবে বলো? ফাই মানে ওয়েবার, আই মানে অ্যাম্পিয়ার।
তাহলে ওয়েবার পার অ্যাম্পিয়ার। তাহলে এর ডাইমেনশন কি হবে? ফাইয়ের ডাইমেনশন কি হবে? এটা একটা হোমওয়ার্ক থাকলো, হোমওয়ার্ক নাম্বার 3। একটা হোমওয়ার্ক দিয়েছি, এটা 2, এটা 3, করে নিও। এই হোমওয়ার্ক গুলো করো, কারণ এল এর ডাইমেনশন হয়তো পরীক্ষায় পড়ে গেল, আর কিছু বললো না। এই যে ওয়েবার পার অ্যাম্পিয়ার, এটাকে বলা হয় হেনরি। হেনরি, এবং সেটাকে বলা হয় এইচ। তাহলে সাবেসাঙ্কর ইউনিট কি? ইউনিট হচ্ছে হেনরি। হেনরিটা খুব বড় ইউনিট, এটা বড় ইউনিট, সেজন্য মিলি হেনরি, মাইক্রো হেনরি এগুলো ব্যবহার করা হয়। এই জিনিস যেমন আমরা ক্যাপাসিট্যান্সে পড়েছিলাম, ফ্যারাড একটা বড় ইউনিট, হেনরিটাও বেশ বড় ইউনিট। তো মিলি হেনরি, মাইক্রো হেনরি এই ধরনের অ্যামাউন্টের আমাদের সাধারণ যে কয়েলগুলো আমরা ব্যবহার করি ব্যবহারিক ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে মিলি হেনরি, মাইক্রো হেনরি এই অর্ডার, বা কখনো কখনো হেনরি অর্ডারেরও হয় বিশাল বড় কয়েল হলে। তো এরকম হয়, আমরা এটা বুঝলাম। এবার এই তোমাদের পরীক্ষায় কি পড়বে, এইটা এই সমস্ত ইউনিট গুলো পড়তে পারে। আর কি পড়তে পারে? আর যেটা পড়তে পারে, এল এর মান নির্ণয়, এল এর ফর্মুলা নির্ণয়। ফর্মুলা কি? মানে মান নির্ণয়, ফর্মুলা জানলেই মান নির্ণয় হবে। তো দেখো আমরা এইটা করে ফেলেছি কিনা। 1 নাম্বার ধরে নাও, এল দৈর্ঘ্যের, এল দৈর্ঘ্যের এ প্রস্থচ্ছেদের, প্রস্থচ্ছেদের এন সংখ্যক লুপ বিশিষ্ট, এন সংখ্যক লুপ বিশিষ্ট, বিশিষ্ট সলিনয়েডের জন্য, সলিনয়েডের জন্য, সলিনয়েডের এল সমান কত? এই এলটা ছোট হাতের এল নাও, দৈর্ঘ্যটা ছোট হাতের এল নাও, এটা বড় হাতের এল নাও। তাহলে কত হবে কেউ বলতে পারবে? প্রথমেই আমরা জানবো এল সমান হচ্ছে ফাই বাই আই। এল সমান ফাই বাই আই। তাহলে আমরা ফাই দেখবো, সলিনয়েডের জন্য ফাই কত হবে, এরকম আমরা এক্ষুনি বার করলাম। কত হয় বলো, ফাইয়ের ফর্মুলাটা বলো, এক্ষুনি বার করলাম। আই কারেন্টের জন্য ফাই কত হয়? তাহলে বসিয়ে দাও, মিউ জিরো এন স্কোয়ার এ বাই এল ইন্টু আই বাই আই। তাহলে আই আই কাইটা গেল, তাহলে এল সমান হয়ে গেল মিউ জিরো এন স্কোয়ার এ বাই এল। এই এলটা ছোট হাতের এল নাও। তাহলে এই ফর্মুলাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডাইরেক্ট পরীক্ষায় পড়ে যায়। তাহলে সলিনয়েডের এল সমান হচ্ছে, সলিনয়েডের এল সমান হচ্ছে মিউ জিরো পাকের সংখ্যা ইন্টু এরিয়া প্রতিটা পাকের লুপের বাই এর দৈর্ঘ্য। ওকে, এরকম ধরে নাও তোমাদের বইয়ে দেখবে আরো অনেকগুলো আছে। এখানে দেখবে যে একটা সলিনয়েডের সাপেক্ষাঙ্ক তো আছেই, তারপরে আছে তোমার আর একটা আছে তোমার বৃত্তাকার কুণ্ডলীর সাপেক্ষাঙ্ক, তার আগে অবশ্য আছে আর একটা কি, আচ্ছা সমাক্ষীয় কেবলের সাপেক্ষাঙ্ক। বাহ, কোয়াক্সিয়াল কেবল সম্বন্ধে দিয়েছে, এটা একটু বলে। নেক্সট 2 নাম্বার, সমাক্ষীয়, সমাক্ষীয় তারের, তার বলবো তো কেবলকে, কেবলকে, এটা কেবল তার ঠিক নয়, কেবলের সাবেশাঙ্ক। মনে মনে রাখবে, ভয় পাওয়া যাবে না, দিস ইজ ভেরি ইজি। সমাক্ষীয় তার বলতে আমাদের বুঝতে হবে কোঅ্যাক্সিয়াল কেবল। কোঅ্যাক্সিয়াল কেবল এটা কি জিনিস? বলছে যে এটা, এটার একটা ইন্টারনাল ই থাকে, একটা সিলিন্ডার থাকে, আর একটা এক্সটার্নাল সিলিন্ডার থাকে, এরকম দুটো, এবং এরা উপরে কানেক্টেড থাকে। এবার কি হয়, এর মধ্যে দিয়ে কানেক্টেড থাকুক বা না থাকুক, এর মধ্যে দিয়ে যদি কারেন্ট, এই দিক দিয়ে যদি তোমার কারেন্ট যায় তোমার আই, কি করে দেখায়, এটার মধ্যে দিয়ে যদি, ভেতরটার মধ্যে দিয়ে যদি এই দিকে আই কারেন্ট যায়, ঠিক এইদিকে যদি আই কারেন্ট যায় ভেতরটার মধ্যে দিয়ে, এখানে যদি আই কারেন্ট যায়, বাইরেটার মধ্যে দিয়ে এরকম বিপরীত দিকে আই কারেন্ট যাবে। বুঝতে পারলে আমি কি বলছি? দুটো একই অক্ষীয় কেবিল, সিলিন্ড্রিক্যাল কেবিল, এখানে ফান্ডা হচ্ছে যে এর দুটো
এদের দুজনের মধ্যে কিন্তু গ্যাপ আছে, এটা ফাঁকা, এই জায়গাটা ফাঁকা। সেন্ট্রাল যেটা আছে, ভেতরে যেটা আছে, তার মধ্যে দিয়ে যতটা পরিমাণ কারেন্ট যাবে, বাইরেরটার মধ্যে দিয়ে ততটাই কারেন্ট যাবে বিপরীত দিকে। এবং এর ব্যাসার্ধ ধরে নাও, এর ইন্টারনাল ব্যাসার্ধ ধরে নাও এ, আর এই বড়টার ব্যাসার্ধ ধরে নাও বি। তাহলে এই দিক বরাবর যদি আমি এই দিকে তাকাই, তাহলে দেখতে পাবো একটা এরকম রয়েছে, একটা এরকম রয়েছে। এটার রেডিয়াস হচ্ছে এ, এটার রেডিয়াস হচ্ছে বি। এখানে যে কারেন্টটা তুমি দেখতে পাচ্ছ, এখানে কারেন্ট, সেটা যদি ক্রস কারেন্ট হয়, কারেন্টটা যদি ক্রস হয়, আই কারেন্ট যদি ক্রস হয়, তাহলে এখানে হবে ডট কারেন্ট, এবং সেই কারেন্টটাও হবে আই। যতটা কারেন্ট একদিক দিয়ে ঢুকছে, ততটা কারেন্টই আর এক দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, অন্যটা বাইরের দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে ভেতরটা যদি ঢোকে, বাইরেরটায় বেরোবে, ভেতরটায় যদি বেরোয়, বাইরেরটায় ঢুকবে। তাহলে বলো তো দেখি, এরকম যদি একটা কেবল হয়, তাহলে তার বাইরে এখানে এরকম ধরে নাও, এখানে যদি বাইরে বাইরে বি কত হবে, বি সমান কত, কে বলতে পারবেন? বলো বলো বলো, সবে শতবিনা বেনু রবে। নেহি, বাইরে মানে আমি কোথায় বলেছি? একদম কেবিলটার বাইরে বলেছি, কত হবে বলো? কেন? টোটাল আই জিরো হচ্ছে না? এটা অ্যাম্পিয়ারিয়ান লুপ কর, এটা অ্যাম্পিয়ারের লুপ কর, এটা এটা অ্যাম্পিয়ার কিন্তু আম্পিয়ার নয়। এরকম একটা অ্যাম্পিয়ারের একটা লুপ যদি আমরা বাইরে থেকে করি, এরকম করে লুপ করি এরকম, তাহলে এইটা এই লুপটা যদি অ্যাম্পিয়ারের লুপ হয়, অ্যাম্পিয়ারের লুপ যদি হয়, তাহলে আমরা ফর্মুলা কি? ইন্টিগ্রেশন বি ডট ডিএল সমান মিউ জিরো আই এন ক্লোজ। তাহলে এই লুপের মধ্যে আই কত? একটা আই উঠছে, একটা নামছে, তার মানে আই সমান হবে মিউ জিরো ইন্টু আই মাইনাস আই, তাহলে হচ্ছে লাড্ডু। ডান পক্ষ যদি লাড্ডু হয়ে যায়, তাহলে আমরা জানি বি যেদিকে হয় সেদিকেই ডিএল হয়, তাহলে এটা বিডিএল হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ক্লোজ ইন্টিগ্রাল বি ডট ডিএল মানে হচ্ছে বিডিএল সমান হচ্ছে জিরো। বি বাইরে এলো, ডিএল হচ্ছে 2 পাই স্মল আর, আর মানে হচ্ছে এখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে আর, তাহলে এটা সমান জিরো, তাহলে বি সমান জিরো হবে। তাহলে এমন একটা কেবিল যার বাইরে কিন্তু কোনো চৌম্বক প্রভাব নেই, যার প্রথমটার ভেতরেও কোনো চৌম্বক ক্ষেত্র নেই, চৌম্বক ক্ষেত্র কেবলমাত্র ওই আর ইকুয়াল টু এ এবং আর ইকুয়াল টু বি এর মধ্যেই আছে, বাদ বাকি কোনো জায়গায় নেই। এবার আমরা দেখি তো, তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম? এখান থেকে আমরা এই প্রশ্নটাই হয়তো পড়ে যেতে পারে, এই প্রশ্নটাই হয়তো পড়ে যেতে পারে যে একটা সমাক্ষীয় কেবিলের বাইরে কত ম্যাগনেটিক ফিল্ড থাকবে, এইটাই পড়ে যেতে পারে ভিভিআই, ভেরি 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 ইম্পর্টেন্ট। এর পরেরটা কি? এরপরে আমরা দেখব যে এই যে আমরা সমাক্ষীয় কেবিলটা দেখলাম, যার এর ব্যাসার্ধ অন্তঃব্যাসার্ধ হচ্ছে ধরে নাও এ, আর যার বহিঃ ব্যাসার্ধ হচ্ছে ধরে নাও বি, যার বহিঃ ব্যাসার্ধ হচ্ছে বি, তাহলে এর বাইরে দেখলাম বি আউটসাইড সমান হচ্ছে জিরো, সমস্ত দিকে বি আউটসাইড সমান হচ্ছে জিরো। এখানে ধরে নাও কারেন্ট হচ্ছে আই, আর এই সারফেস গুলো কিন্তু কারেন্ট হচ্ছে ধরে নাও ডাউন আই, টোটাল মিলে হচ্ছে আই। তাহলে শুধুমাত্র এই যে জোনটা দেখতে পাচ্ছ, এই আর ইকুয়াল টু এ টু আর ইকুয়াল টু বি, এই জোনটাতেই, এখানেই এখানেই কেবল বি আছে। তাহলে যদি এখানে বি থাকে, কারণ এটা এটা একটা মেটাল, মেটালের সারফেস দিয়ে কারেন্ট যাবে, সারফেস দিয়ে যদি কারেন্ট যায় তাহলে ভিতরে কোনো কারেন্ট নাই, তাহলে জিরো। তাহলে এখানের মধ্যে দিয়ে যদি শুধুমাত্র কারেন্ট যায়, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা এর ভেতরেই থাকবে। তাহলে আমি ধরে নিচ্ছি এখান থেকে আর দূরত্বে একটা অ্যাম্পেরিয়ান লুপ নিচ্ছি, এখান থেকে আর দূরত্বে একটা, সেন্টার থেকে আর দূরত্বে একটা অ্যাম্পেরিয়ান লুপ নিচ্ছি। তাহলে এখানে এইদিকে বি,
ওইদিকেই ডিএল। তাহলে এখানে ফর্মুলা কি হবে? উইদিন, কোথায় 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 ক্যালকুলেট করছি? উইদিন আর ইকুয়াল টু এ টু আর ইকুয়াল টু বি এর মধ্যে আমি ক্যালকুলেট করছি ইন্টিগ্রেশন বি ডট ডিএল সমান হচ্ছে মিউ জিরো ইন্টু আই এন ক্লোজ। এবার বলো তো দেখি এখানে আই এন ক্লোজ কত? এই যে অ্যাম্পেরিয়ান লুপের মধ্যে, অ্যাম্পিয়ারের যে লুপ, তার মধ্যে আই এন ক্লোজ কত কে বলতে পারবে? কত হবে? শুধু আই হবে, কারণ এটা তো বাইরে, আউটসাইডের তো আমরা ধরবো না, বাইরেরটা বাদ, শুধু ভেতরেরটা থাকবে। তার মানে এখান থেকে আমরা বি কত পেলাম গো? বি সমান আমরা পেলাম মিউ জিরো আই বাই টু পাই আর, যেটা আমরা পাই। তাহলে এই যে লুপটা নিয়েছি, এই লুপের মধ্যে দিয়ে যদি বলে ফ্লাক্স কত, তাহলে আমি কত পাবো? এটার মধ্যে দিয়ে যদি ফ্লাক্স ক্যালকুলেট করতে বলে ফাই, বা ওইটুকু লুপের মধ্যে না, এর থেকে এই আর এবং আর প্লাস ডিআর এর মধ্যে একটা ছোট্ট একটা এরিয়া নিলাম, আর এবং আর প্লাস ডিআর। তার মানে উপর থেকে দেখলে, টপ ভিউ যদি আমরা দেখি, টপ ভিউ, তাহলে আমরা দেখতে পাবো এখানে সেন্ট্রাল কন্ডাক্টর আছে, এখানে বাইরের কন্ডাক্টরটা আছে, এখানে আমরা আর আর ক্যালকুলেট করছি আর, আর তারপর আমরা এখানে এরিয়া ক্যালকুলেট করার জন্য আর একটা বৃত্ত নিচ্ছি, যেটা ডিআর থিকনেসে, যাতে করে সেইটুকু এতটাই ছোট ডিআর যে তার মধ্যে ম্যাগনেটিক ফিল্ডের কোনো পরিবর্তন আর হবে না, যাতে করে আমরা কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড ধরতে পারি। তাহলে এখানে আমি বি কত পেলাম? বিটা পেলাম এরকম ডাইরেকশনে, বিটা ট্যানজেনশিয়ালি পেলাম। তাহলে এই যে এরিয়াটা তার মধ্যে ফ্লাক্স কত হবে? কোন দিকে ফ্লাক্স হবে? এইদিকে ফ্লাক্স হবে। এই যে এরিয়া এই দিক দিয়ে ফ্লাক্স হবে না, হবে না? এই যে এরিয়া, এই যে আমি এখানে এখানে লুপ আছে, তার এই বরাবর ফ্লাক্স হবে। দেখো এই বরাবর ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? ট্যানজেনশিয়ালি। আর এই এরিয়াটা কোন দিকে? এটা হচ্ছে ডট। তাহলে প্রতিটা জায়গায় হচ্ছে এরিয়া পারপেন্ডিকুলার ম্যাগনেটিক ফিল্ডে। তাহলে এই যে লুপ দেখতে পাচ্ছ, এর মধ্যে দিয়ে ফাই হবে 0, ফাই সমান 0। তাহলে ফাই পাবো কোন দিকে? ফাই পাবো যেদিকে ম্যাগনেটিক ফিল্ড যাচ্ছে তার পারপেন্ডিকুলার ডাইরেকশন, মানে এই দিকে যদি আমি এরিয়া ক্যালকুলেট করি, এই বরাবর যদি এরিয়া নিই, তার মধ্যে দিয়ে ফাই পাবো। কি বোঝা যাচ্ছে না? ঘেটে যাচ্ছে? দাঁড়াও, আমি ভালোভাবে ভালোভাবে বলে দিচ্ছি। আগে বল, যে এই যে ম্যাগনেটিক ফিল্ডটা আমরা পেলাম, এই ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে হয়? এটা তো এই বরাবর হবে না? দেখো, এইটা হচ্ছে একটা লুপ, আর এটা হচ্ছে বাইরে। তাহলে ইন বিটুইন কোন একটা জায়গায় যদি আমি এখানে দেখি, তাহলে তো ম্যাগনেটিক ফিল্ড এইরকম হবে। এরকম ডাইরেকশনে ম্যাগনেটিক ফিল্ড হবে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড যদি ওই ডাইরেকশনে হয়, তাহলে আমাকে এরিয়া ম্যাগনেটিক ফিল্ড ভেদ করবে, তবেই তো আমি প্রবাহ পাবো। তাহলে ম্যাগনেটিক ফিল্ড ভেদ করার জন্য আমার এরিয়া কিরকম নিতে হবে? এই বরাবর এই দিকে কাটতে হবে এরিয়াটা। কি বোঝা যাচ্ছে? এই যে এখন এরিয়াটা হচ্ছে এইটা, এই এরিয়াকে ভেদ করবে। মানে
উপর থেকে নিচ বরাবর যদি তুই সেন্টার থেকে কাটিস, তাহলে যে এরিয়া পাবি সেইখানে কিন্তু এখানে ভেদ করবে এই বরাবর। কি বোঝা গেল? একটু ভাবিস। মানে এইটা সেন্টার, এখান থেকে এই বরাবর যেটা হবে সেটাকে যদি আমি এক পাক ঘুরিয়ে দিই, তাহলে সেটা কিন্তু সিলিন্ডার হয়, সিলিন্ডার হবে। এখন ম্যাগনেটিক ফিল্ড এখানে গিয়ে এরকম করে হিট করছে ম্যাগনেটিক ফিল্ড গুলো গোল গোল করে, তাহলে ফ্লাক্স পেতে গেলে আমার এই এরিয়া দরকার নয়? এখন দেখো, এই এরিয়ার কথাটা আমি বলেছি, এখানে যে লুপের এরিয়া, তার তো ডাইরেকশন এইদিকে, লুপের এরিয়াটা এ, আর ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, এই বরাবর তো ট্যানজেনশিয়ালি। তাহলে এখানে বি এর সাথে অলওয়েজ এ হচ্ছে পারপেন্ডিকুলার। তার মানে এই বরাবর ফ্লাক্স, এই যে ডাইরেকশনটা দিয়েছি, এখানে ফাই সবসময় জিরো হবে। তার মানে ফ্লাক্স কোন দিকে পাবো আমি? ফ্লাক্সটা আমি এই বরাবর পাবো, এইখানে ভেদ করবে, এই বরাবর ঢুকে আসবে, এখানে ফ্লাক্স হবে, এই বরাবর ঢুকে আসবে, এখানে ফ্লাক্স হবে, এই বরাবর ঢুকে আসবে। তার মানে চৌম্বক প্রবাহটা হবে রড বরাবর এরকম ঘুরতে 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 যেতে যাবে। তাহলে এখানে যে ফ্লাক্সটা ক্যালকুলেট করব, তখন আমরা কি করব, এই আর ডিস্টেন্স দূরে, এখানে এই যে প্রথমে সেন্ট্রাল কন্ডাক্টর, তারপরে এখানে ধরে নাও বাইরের কন্ডাক্টর, সেখান থেকে আর ডিস্টেন্স দূরে আমরা একটা ছোট্ট লুপ নেব ডিআর থিকনেসের, আর এল দৈর্ঘ্যের। এই যে আর, এইটুকু আর, আর এইটুকু হচ্ছে আর প্লাস ডিআর, এবং এর যে এরিয়া, সেই এরিয়াটা হচ্ছে এই এরিয়াটুকু, যার দৈর্ঘ্য হচ্ছে এল, থিকনেস হচ্ছে, কারণ এই যে স্কোয়ারটা পাচ্ছি এখানে, এইখানে ছোট্ট একটা স্কোয়ার নিচ্ছি, এখানে ছোট্ট একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, এই যে এরিয়াটা দেখতে পাচ্ছি এই এরিয়াটার মধ্যে একটা ছোট্ট এরিয়া নিচ্ছি, যার দৈর্ঘ্যটা এল, আর আর দূরত্বে নিয়েছিলাম তো, আর থেকে ডিআর পর্যন্ত, এই যে ডিআর থিকনেসের একটা নিলাম, ডিআর কেন নিলাম, যাতে করে আমাদের চেঞ্জ না হয় ম্যাগনেটিক ফিল্ডটা। তাহলে বি সমান আমরা পেয়েছিলাম, তাহলে এরিয়া এখানে যে ডিএটা পাবো, সেটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল, মানে হচ্ছে আয়তক্ষেত্র, তার এরিয়া হবে এল ইন্টু ডিআর, দৈর্ঘ্য ইন্টু ডিআর থিকনেস, এই এরিয়াটা রেক্ট্যাঙ্গেলের দৈর্ঘ্য গণিত প্রস্থ। বি কত পেয়েছিলাম? বি পেয়েছিলাম তোমার মিউ জিরো আই বাই টু পাই আর। তাহলে ডিএ পেলাম এল ডিএ, এরিয়াটা আমি পেলাম এল ডিআর। তাহলে ফ্লাক্স সমান পাবো ফাই সমান বি ইন্টু ডিএ, ফাই সমান পাবো বি ডিএ কস 0 ডিগ্রি, সব সময় অলওয়েজ 0 ডিগ্রি হবে, এটা অলওয়েজ 0 ডিগ্রি হবে, কারণ যেদিক যেদিকে তল যাবে সেদিকেই বি যাবে, ঠোকা মারবে পারপেন্ডিকুলারলি, এরিয়াটাও ঘুরতে 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 যাবে। তাহলে এখানে হবে মিউ জিরো আই বাই টু পাই আর ইন্টু এরিয়া, মানে হচ্ছে এল ইন্টু ডিআর। তাহলে এখানে আমি পাবো মিউ জিরো এল আই বাই টু পাই ইন্টু ডি আর বাই আর, এটা হচ্ছে ডি ফাই, এটা হচ্ছে ডি ফাই। তাহলে ফাই সমান কি হবে, ইন্টিগ্রেশন ডি ফাই, তার মানে হবে মিউ জিরো আই এল বাই টু পাই হচ্ছে কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন ডি আর বাই আর, আর এর লিমিট হচ্ছে আর ইকুয়াল টু এ থেকে আর ইকুয়াল টু বি, ডিআর বাই আর হচ্ছে এল এন আর, তার লিমিট বসালে হবে এল এন বি মাইনাস এল এন এ। তাহলে ফাই সমান মিউ জিরো আই এল বাই টু পাই ইন্টু এল এন আর, লিমিট হচ্ছে এ টু বি, সমান হচ্ছে মিউ জিরো এল বাই টু পাই ইন্টু এল এন বি মাইনাস এল এন এ, এটা পেলাম ইন্টু আই, তার মানে আমি পেলাম মিউ জিরো এল বাই টু পাই ইন্টু এল এন বি বাই এ ইন্টু আই। তাহলে ফাই ইজ প্রপোর্শনাল টু, তাহলে আমরা জানি ফাই ইকুয়াল টু হয় এল আই, সেখান থেকে তুলনা করলে আমি পাবো এল সমান হচ্ছে মিউ জিরো এল দৈর্ঘ্য
বাই 2 পাই ইন্টু ln b বাই a। এটা হচ্ছে ফর্মুলা। আর একক দৈর্ঘ্যে সাবেশাঙ্ক যদি বলো তাহলে এল দিয়ে ভাগ করে দেবে। একক দৈর্ঘ্য সাবেশাঙ্কই পড়ে পরীক্ষার সময়। তাহলে এল দৈর্ঘ্যের ফর্মুলাটা অ্যাটলিস্ট মনে রেখো। এল দৈর্ঘ্যের কোঅ্যাক্সিয়াল কেবলের জন্য সমাক্ষীয় কেবলের সাবেশাঙ্ক সমান হয় মিউ0 এল বাই 2 পাই ইন্টু ln b বাই a। অতএব একক দৈর্ঘ্যের সমাক্ষীয় কেবলের সাবেশাঙ্ক সমান হবে এলটাকে 1 বসিয়ে দেবো, তাহলে মিউ0 বাই 2 পাই ইন্টু ln b বাই a। বি মানে কি? যে কোঅ্যাক্সিয়াল কেবল বলছি, কোঅ্যাক্সিয়াল কেবল যেটা বললাম তার বাইরের ব্যাসার্ধ। এ মানে কি? তার অন্তঃব্যাসার্ধ। এই দুটোকে জাস্ট বসিয়ে দেবে লগ দিয়ে, তাহলেই হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি এটার আগে বৃত্তাকার কুণ্ডলীটা করলে তোমাদের সুবিধা হতো। বৃত্তাকার কুণ্ডলীটা হচ্ছে একদম পাতি, যেটা তোমাদের পরীক্ষায় পড়ার চান্স বেশি। সমাক্ষীয় কেবল নাও পড়তে পারে। লাস্ট এটা ক্যালকুলেশন করেছেন। 3 নাম্বার পয়েন্ট, বৃত্তাকার এন পাকের বৃত্তাকার কুণ্ডলীর সাবেশাঙ্ক। তাহলে সাবেশাঙ্ক বার করতে গেলে আমরা জানতে হবে, প্রথমেই আমাদের ফর্মুলা জানতে হবে, ফাই ইকুয়াল টু হচ্ছে এল ইন্টু আই। তাহলে এন পাকের বৃত্তাকার কুণ্ডলী নাও, তাতে আই কারেন্ট দাও, প্রতিটা লুপে আই কারেন্ট দাও। তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড হবে। ম্যাগনেটিক ফিল্ড কি হয়? মোটামুটি এখানে ম্যাগনেটিক ফিল্ড কি হয়? বি অ্যাভারেজ যদি আমরা বলি, তাহলে আমরা পাবো মিউ0 এন আই বাই আর পাবো। এটা হচ্ছে বি অ্যাভারেজ। মোটামুটি সেন্টারে যা হয় সেটাই ধরে নাও। আর এর আর ব্যাসার্ধ যদি হয়, তাহলে এর ক্ষেত্রফল কত পাবো? এ সমান কত পাবো? এ সমান পাবো পাই আর স্কোয়ার। দুটোকে গুণ করে দিলে ফাই পেয়ে যাবে। এখানে দেখো এন পাক অলরেডি এনে কারেন্টে এন নিয়ে নিয়েছি। তাহলে এরিয়াতেও কিন্তু একখানা এরিয়া, কারণ ম্যাগনেটিক ফিল্ড এন পাকের জন্য হবে, এরিয়াও কিন্তু একখানা। এটা হচ্ছে প্রতিটা পাক এ টোটাল যদি আমি বলি, তাহলে এন খানা কিন্তু গুণ হবে এন ইন্টু এ। মনে রাখবে কারেন্টের 2 আর হবে, সরি 2 আর। বৃত্তাকার কুণ্ডলী যা হয় সেটাই হবে মিউ0 এন আই বাই 2 আর। মনে রাখবে বিতেও যদি এক পাক হয় তাহলে যেমন বি কমে যায়, এক পাক হলে তেমন এরিয়াটাও কমে যায়। এন পাক হলে যেমন বি এন গুণ বাড়ে, এন পাক হলে এরিয়াটাও এন গুণ বাড়ে। তাহলে এক্ষেত্রে হবে এন পাই আর স্কোয়ার ইন্টু এন হবে। তাহলে ফাই টোটাল যদি তুমি বলো, টোটাল সমান হবে বি ইন্টু এ, একই ডাইরেকশনে গুণ করে দাও পাতি। তাহলে এ টোটালের সাথে বি অ্যাভারেজ গুণ করবে, তাহলে মিউ0 এন এন আই বাই 2 আর ইন্টু পাই এন পাই আর স্কোয়ার। তাহলে এখানে কাটবে, কিছু একটা কাটলো, আর একটা কাটলো, একটা আর পড়ে থাকলো। তাহলে হলো মিউ0 এন স্কোয়ার পাই আর বাই 2 ইন্টু আই। তাহলে ফাই ইকুয়াল টু এল আই, এটা ফাই, এটা আই, তাহলে এল আই মধ্যে থাকবে। তাহলে ফাই ইকুয়াল টু এল আই, যেটা সেখান থেকে তুলনা করলে আমরা পাবো এল সমান মিউ0 এন স্কোয়ার পাই আর বাই 2। তাহলে এর সাবেশাঙ্ক হবে, বৃত্তাকার কুণ্ডলীর সাবেশাঙ্ক হবে, তাহলে বৃত্তাকার কুণ্ডলীর সাবেশাঙ্ক কত পাবো? সাবেশাঙ্ক পাবো আমি এল সমান মিউ0 এন স্কোয়ার পাই স্মল আর বাই 2। এই কতগুলো ফর্মুলা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এর মধ্যে ছোট্ট একটা, জাস্ট 1 মিনিটের জন্য আমি একটা কথা বলে দিই, যে এই যে তুমি কোন একটা কারেন্ট তুমি তৈরি করছো,
তার জন্য আহ বাহ্যিক যে বল দিয়ে তুমি একটা কুণ্ডলীর মধ্যে তড়িৎ প্রবাহ সৃষ্টি করছো, সে বাহ্যিক কিছু শক্তি তো সেখানে সঞ্চিত হয়। সেই তাহলে এখানে আমরা দেখতে পেলাম, এখানে যদি আমরা একটা স্টেটমেন্ট লিখি, একটা স্টেটমেন্ট যদি আমি লিখি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টেটমেন্ট, যে বাহ্যিক শক্তি, এই যে তড়িৎ চুম্বকীয় আবেশে বেসিক্যালি কি হয়, তড়িৎ চুম্বকীয় আবেশে আবেশে বাহ্যিক শক্তি, বাহ্যিক শক্তি তোমার কুণ্ডলীর মধ্যে সঞ্চিত হয়। কুণ্ডলীর মধ্যে প্রবাহ হচ্ছে, বাহ্যিক শক্তি কুণ্ডলীর মধ্যে তড়িৎ শক্তি হিসেবে প্রবাহ, তড়িৎ শক্তি হিসেবে সঞ্চিত হয়, হিসেবে সঞ্চিত হয়। এবং যদি একটা কুণ্ডলীর, কুণ্ডলীর যদি, এটা যদি একটা কুণ্ডলী হয়, এই কুণ্ডলীর যদি সাবেশাঙ্ক হয়, সাবেশাঙ্ক যদি তোমার এল হয়, এবং এর মধ্যে দিয়ে যদি আই কারেন্ট যায়, তাহলে এই যে সঞ্চিত শক্তি, এই সঞ্চিত শক্তিটা হয় ইউ সমান হচ্ছে হাফ এল আই স্কোয়ার। যেমন আমরা ক্যাপাসিটরের ক্ষেত্রে পেয়েছিলাম হাফ সি ভি স্কোয়ার, এখানে পাবো হাফ এল আই স্কোয়ার, এরকম শক্তি হয়। তো এটা এটা খুব ইজি টু প্রুভ, খুবই সহজ যেটা প্রমাণ করা। সেটা আমরা যেমন তেমন ভাবেই করতে পারি। সেটা কি করে করতে পারি, যেমন ধরে নাও ধরে নাও আমরা এখানে পেলাম ফাই ইকুয়াল টু পেলাম এল আই, সাবেসের ক্ষেত্রে, সাবেসের ক্ষেত্রে এটা পেলাম এইরকম। তাহলে ডি ফাই বাই ডিটি, ডি ফাই ডিটি সমান এল তো কনস্ট্যান্ট, পাবো ডিআই ডিটি। তাহলে আবিষ্ট আবিষ্ট ইএমএফ কত, ইএমএফ মানেই বিভব পার্থক্য, আবিষ্ট বিভব পার্থক্য কত হবে, ইপসাইলন সমান হবে মাইনাস ডি ফাই ডিটি। তার মানে হবে মাইনাস এল ডিআই ডিটি। এবং তাৎক্ষণিক প্রবাহ কত, তাৎক্ষণিক প্রবাহ হচ্ছে তোমার আই। তাহলে তাৎক্ষণিক, তাৎক্ষণিক ক্ষমতা কত হবে বলতে পারবে কেউ, ক্ষমতা ডি, পাওয়ার কত হবে, সেই মুহূর্তের পাওয়ার কত হবে, ছোট্ট ডিটি সময়, বলতে পারবে, একদম তাই, এটা সমান হবে ইপসাইলন ইনটু আই। তাহলে তাৎক্ষণিক পাওয়ার মানেই আমরা বলতে পারি, এটা মানেই হতে পারে এনার্জি যতটুকু খরচ হচ্ছে তার রেট, তাহলে ডিইউ বাই ডিটি, শক্তি খরচ যত হবে ততই তোমার মানে ক্ষমতা হবে, ক্ষমতা মানে আমরা জানি বিভব ইন্টু কারেন্ট, তাহলে বিভব মানে হচ্ছে মাইনাস এল ডিআই ডিটি ইন্টু এখানে হচ্ছে আই। তাহলে ডিউ সমান কত হবে, এখান থেকে আমরা দেখতে পারি ডিউ সমান হচ্ছে তোমার, ডিইউ সমান হচ্ছে তোমার মাইনাস এল আই ডিআই বাই ডিটি, এটা পেলাম। আর ডিইউ এর জন্য একটা ডিটি যাবে, এই ডিটি ডিটি কেটে যাবে, তাহলে পড়ে থাকছে কত, মাইনাস এল, মাইনাস আই এল আই ডিআই। তাহলে ডিইউ সমান মাইনাস এল আই ডিআই। তাহলে মোট সঞ্চিত শক্তি কত হবে, মোট সঞ্চিত শক্তি প্লাস মাইনাসটা আমি ধরছি না, আমি ধরে নিচ্ছি সঞ্চিত শক্তি। মোট সঞ্চিত শক্তি কত হবে, ইউ সমান ইন্টিগ্রেশন ডিইউ সমান হচ্ছে, এখানে মড নিচ্ছি, ধরে নাও মড নিলাম, মড নিলে কি হবে, ইন্টিগ্রেশন এল ইন্টু আই ডিআই। এল হচ্ছে তোমার কনস্ট্যান্ট, জিরো টু আই কারেন্ট ধরে নাও, এল কনস্ট্যান্ট বাইরে চলে এলো, আই ডিআই মানে হচ্ছে আই এর ইন্টিগ্রেশন আই এর সাপেক্ষে, তাহলে আই স্কোয়ার বাই টু, লিমিট কি জিরো টু আই, তাহলে একবার আই বসবে একবার জিরো বসবে, তার মানে ইউ সমান আমি আলটিমেটলি পেলাম হাফ এল আই স্কোয়ার। এইটা হলো সঞ্চিত শক্তি।
এবার এখানে তোমাদের লাস্ট একটা হোমওয়ার্ক দিয়ে ছেড়ে দেবো। হোমওয়ার্ক নাম্বার 4, একটি এন পাকের এ ক্ষেত্রফল বিশিষ্ট এল দৈর্ঘ্যের স্মল এল দৈর্ঘ্যের সলিনয়েডের মধ্যে আই প্রবাহ পাঠানো হলো। তাহলে 1 নম্বর প্রশ্ন হচ্ছে ফাই সমান কত? 2 নম্বর প্রশ্ন হচ্ছে এক্ষেত্রে সলিনয়েডের ক্ষেত্রে তোমার সঞ্চিত শক্তি কত? সঞ্চিত শক্তি সমান কত? 3 নাম্বার, একক আয়তনে সঞ্চিত শক্তি কত? মানে এটা ইউ, এটা বড় হাতের ইউ। একক আয়তনে সঞ্চিত শক্তি মানে হচ্ছে ছোট হাতের ইউ, সমান হচ্ছে ইউ বাই আয়তন। আয়তন মানে সলিনয়েডের কি হবে? এরিয়া ইন্টু দৈর্ঘ্য। এইটা সমান কত? এবং দেখাও সো দ্যাট ইউ সমান বি স্কোয়ার বাই 2 মিউ 0, যেখানে বি হচ্ছে সলিনয়েডের চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বা চুম্বক প্রাবল্য ভেক্টর যেটা হয়। সলিনয়েডের মধ্যে যে চৌম্বক প্রাবল্য ভেক্টর হয় তার ম্যাগনিটিউড সেটা সমান কত? ফর্মুলা কি আমরা জানি? মিউ 0 এন বাই এল ইন্টু আই প্রবাহের জন্য। এইটা থেকে আমি শিওর একটা কোশ্চেন আছে, শিওর এক পিস আসার চান্স খুব বেশি। যেগুলো শিওর বলে দিচ্ছি সেগুলো প্লিজ একটু দেখে নিন। ও চলো, আজ আর নয়, নেক্সট দিনে আমরা পারস্পরিক আবেশ বুঝবো। পারস্পরিক আবেশ খুব ছোট্ট একটা জিনিস বুঝবো। তারপরে আমরা এই যে যে কুণ্ডলীগুলো আছে, কুণ্ডলীগুলো যদি আমরা শ্রেণীতে যোগ করি, সমান্তরালে যোগ করি, এগুলো তোমাদের এইচএস এর সিলেবাসে নেই। যুক্ত করলে জাস্ট ফর্মুলা গুলো দেখে নেবো, বাই চান্স যদি পড়ে যায় ফর্মুলা দেখবো। তারপরে আমরা চোখ সম্বন্ধে বুঝবো, চোখ কি জিনিস, আবেশবিহীন কুণ্ডলী কি জিনিস, কোনটা কি জিনিস, এটসেট্রা করে চ্যাপ্টারটাকে কমপ্লিট করবো। ওকে, এবং ইট উইল টেক অনলি 30 মিনিটস, খুব বেশি টাইম লাগবে না। তারপরে আমরা এখানে প্রবলেম কিছু করাবো, আমি সিলেক্টেড কিছু প্রবলেম করে রাখবো। প্রবলেমস গুলো কিন্তু তোমরা করতে থেকো, আমি করাই, তারপরে আবার ভালো করে করবো। চ্যাপ্টারটা শেষ হোক, তারপরে আমরা প্রবলেম পিসবো আমাদের কাছে। আর বেসিক্যালি আর একখানা চ্যাপ্টার বাকি আছে, যেটা হচ্ছে এসি। সেখানে মোটামুটি 10টা 15টা আমি স্টেটমেন্ট বলবো, তার মধ্যে থেকেই প্রশ্ন পড়বে। 3টে ফর্মুলা বলবো, 3টে কোশ্চেন বলবো, 3টেই পড়বে। কিন্তু ফর সেক অফ কমপ্লিটনেস, পুরোটা কমপ্লিট করার জন্য আমাকে হালকা একটু পড়াতে হবে। তো তার জন্য আমি রসিয়ে পড়ার জন্য 3টে ক্লাস তোমাদের নেবো এসিতে, 3টে কি 4টে ক্লাস নেবো ছোট ছোট করে। এবং বাই নেক্সট টাইম, মানে এই সপ্তাহে তো আমি যাচ্ছি না, পরের সপ্তাহে যাচ্ছি, তার মধ্যে আমাদের সিলেবাস কমপ্লিট হবে। তো উইল উইল মিট ওয়ান্স হোল সিলেবাস কমপ্লিট। ওকে, ওকে, চলো, গুড নাইট। পড়াশোনা করতে থাকো, পুরো ডিউ রেখো না, ফটাফট পড়ে নাও।